তো সবার আগে আমরা জেনে নেবো যে ফেসবুক মার্কেটিং জিনিসটা কি, কেন শিখবো বা কি ব্যাপার স্যাপার, আগে ব্যাপারটা বেসিক লেভেলে জিনিসটা জানবো, বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তো ফার্স্ট যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ মার্কেটিং, হোয়াট আর দ্য বেসিক থিংস অফ মার্কেটিং, ট্র্যাডিশনাল মার্কেটিং টেকনিক, what is marketing strategy, traditional marketing versus digital marketing, what is digital marketing and how it works। তো সবার আগে আমাদের এই বিষয়গুলো আগে জানতে হবে যে মার্কেটিং জিনিসটা কি, মার্কেটিং এর মেইন পারপাস কি, মার্কেটিং এর করতে গেলে বেসিক জিনিসগুলো কি, মার্কেটে কি ধরনের ট্র্যাডিশনাল মার্কেটিং টেকনিক আছে, তারপরে হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি কীভাবে নেওয়া হয়, ট্র্যাডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্স কী, আর ডিজিটাল মার্কেটিং কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে বেসিক থিংস। যতক্ষণ না এই জায়গাটা কারোর ক্লিয়ার হবে ততক্ষণ আমরা ফেসবুক মার্কেটিংয়ে গিয়ে লাভ নেই, ঠিক আছে না। আমরা যদি ভট করে বলি আজ থেকে শুরু করে দিই মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এইভাবে হয় এইভাবে হয়, তাহলে আলটিমেট লাভ কিছু নেই। আমাকে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্কেটিং ট্রেনিং, ঠিক আছে না। কোনো অসুবিধে নেই, এখানে তোমাদের সব পিপিটিতে আছে, আমি পরে এগুলো ইয়ে করে নেবো। মন দিয়ে শোনো, আমি প্রত্যেককে আগে বলছি সাবজেক্টটাকে আগে শুনে নাও, ঠিক আছে। এটা বোঝার আছে। আবার আমি যখন বলবো যে তোমরা পয়েন্ট করো, বা যেদিন বলবো যে আজকে খাতা নিয়ে বসবে, সেদিন সেইভাবে হবে। আজকে কিচ্ছু করতে হবে না, আজকে সবাইকেই বলছি একটু মন দিয়ে জিনিসটা শুনে নাও, তারপরে যদি কিছু কোয়ারি থাকে শেষে আমাকে বলবে, ঠিক আছে। এখন যেটা তোমাদের কাজ একটু মন দিয়ে শুনে নেওয়া, দেখে নেওয়া, ঠিক আছে না। এনিওয়ে, তো প্রথম দিন আমরা যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করবো, প্রথম ক্লাস ইন দ্য সেন্স নেক্সট ক্লাস থেকে। তো আজকে পুরো সিলেবাসটা দেখবো আজকে, বা ওভারঅল জিনিসটা কী আছে একবার জেনে নেবো, ঠিক আছে। তো আমাদের কাজ করতে সুবিধে হবে বা ভালো লাগবে। নেক্সট ক্লাসে আমরা দেখবো ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম দিন আমরা আলোচনা করে নেব পুরো মার্কেটিং ব্যাপারটা কি, এবং তারপর ডিজিটাল মার্কেটিং কি, এবং ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ান অফ দ্য মেন পার্ট ফেসবুক মার্কেটিং। এবং আমরা ফেসবুক মার্কেটিংই কেন শিখছি, অন্যান্য কি মার্কেটিং আছে সেগুলো আরও নিশ্চয়ই যখন আমরা ডিজিটাল মার্কেটিং বলবো বা ফেসবুক মার্কেটিং স্টার্ট করব, তার আগে মার্কেটে আর কী কী ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে ফেসবুক মার্কেটিং হচ্ছে মোস্ট এফেক্টিভ, ঠিক আছে। তো এর কিছু বেসিক ফিচার্স আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তবু এখানে যেটা দেখানো আছে, ম্যাক্সিমাম ইউজার স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম অন ফেসবুক, নাও ইন্টারনেট প্যাক ইজ ভেরি অ্যাভেলেবল ইন ভেরি লো কস্ট, টাইম স্পেন্ড অন ফেসবুক অ্যাপ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। অর্থাৎ এখানে এগুলো নিয়ে পরে আলোচনা করব। জাস্ট এখানে যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ফেসবুকেই কেন অ্যাডভার্টাইজিংটা আমরা করব, তো তার মেন যে ফিচার্সগুলো আছে সেখানে এখানে বলা হয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা ডিসকাশন করব। নেক্সট আসবো বেনিফিট। তো এখানে দেখো কেন আমরা ফেসবুকে আসবো, আর এইটা হচ্ছে ফেসবুকে আসার পর আমি কি বেনিফিট পাবো। দুটো খুব ডিফারেন্ট পয়েন্ট, বাট দুটো খুব ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। এগুলো আমরা আলোচনা করবো আস্তে আস্তে, মানে এগুলো একটা খুব ডিপলিভাবে আমাদের জানতে হবে। সবার আগে আমি বলি মার্কেটিং কনসেপ্ট কিন্তু প্রায় 90% হচ্ছে তোমার কনসেপচুয়াল, মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর সেটাকে এক্সিকিউশনে আসা হয়, ঠিক আছে। তো যার কনসেপ্ট ক্লিয়ার আছে সে কিন্তু মার্কেট করে বেরিয়ে যাবে। আর তুমি ধরো সব কিছু জানো বাট তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই, তাহলে কিন্তু তুমি মার্কেটিং করতে পারবে না। মানে বেসিক্যালি এখনো পর্যন্ত তোমরা যারা মার্কেটে আছো, তোমরা যারা বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে আছো, তোমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছো আমার কথাটা, যে কনসেপ্ট যদি না থাকে তাহলে যে কোনো ব্যবসা কিন্তু তুমি গ্রো করতে পারবে না। হতে পারে একটা কেউ মানে জুতোর সেলাই দোকান করেছে, দেখবে আশেপাশে এরকম আমার অনেক অভিজ্ঞতা আছে। মানে জুতো সেলাইয়ের দোকান আমি এই কারণেই বললাম, আমার দেখা আমাদের মেটাতে একটি জুতো সেলাইয়ের দোকান আছে, মানে তার অভিনবতার পদ্ধতি কাস্টমার টানার। সে ফুটপাতে বসেই একটা গুমটি নিয়ে বসে, বাট তার গুমটিটা এত সুন্দর করে সাজানো এবং তার গুমটিতে এমন কিছু লেখা আছে মানে যেটা তার কাস্টমার অ্যাট্রাক্ট করে। এবং সেই জুতোর দোকানে, জুতো সেলাইয়ের দোকানে তার মানে এত কাস্টমার আর এত ধরনের কাজ হয়, আমি মানে শিওর পার ডে 1,5-2 হাজার টাকা রোজগার করে। বাট সেটা কিন্তু তার মার্কেটিং টেকনিক, দুর্দান্ত মার্কেটিং টেকনিক।
তো বিষয়টা সেটাই যে তোমরা যে প্রোডাক্ট নিয়ে যে যার প্রোডাক্ট নিয়ে যেমনই প্রোডাক্ট নিয়ে থাকো না কেন, প্রত্যেকটা প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, হয়তো তোমার কম বিক্রি হচ্ছে, অন্যের বেশি বিক্রি হচ্ছে, ওটাই হচ্ছে ফারাক, যে তোমার কেন কম হচ্ছে, অন্যের কেন বেশি হচ্ছে, তা তোমার কেন কম হচ্ছে। হ্যাঁ, হতে পারে তোমার সেখানে প্রোডাক্টের মান খারাপ, আমি ধরে নিচ্ছি প্রোডাক্টের মান দুজনেই সমান, ঠিক আছে না, তো সেক্ষেত্রে একজনের বেশি হচ্ছে একজনের কম হচ্ছে, কেন হচ্ছে, তার অনেক রকম কারণ থাকে। তার মধ্যে ওয়ান অফ দ্য মেন কারণ হচ্ছে মার্কেটিং। প্রপার মার্কেটিং টেকনিক যদি না জানো, তাহলে কিন্তু তোমার না হবে লিড জেনারেশন, না হবে রেভিনিউ জেনারেশন, ঠিক আছে না। এনিওয়ে, যাই হোক, তো বেনিফিট অফ ফেসবুক অ্যাডভার্টাইজিং সেটা আমরা আরও ডিটেলসে জানবো ক্লাস নাম্বার 2-তে। তো এখানে আমরা এই যে পয়েন্টগুলো আছে, যে ইউ ক্যান অ্যাডভার্টাইজ টু পিপুল বাই এজ, ইন্টারেস্ট, বিহেভিয়ার, লোকেশন, ঠিক আছে, এগুলো আমরা পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো, ঠিক আছে। তো এক একটা পয়েন্ট ধরে আলোচনা করতে গেলে অনেক সময় যাবে, তো সেই কারণে আমরা একটা পুরো ক্লাসই দিয়েছি। আবারও বলছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো, এবং ধারণাগুলো ক্লিয়ার করতে হবে, ওকে। তো নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 3। এবার আমাদের জিনিস বুঝতে হবে, কি বুঝবো না, ফেসবুক যে আমরা অ্যাডভার্টাইজিং করব তার প্ল্যাটফর্মটা কি না। ফেসবুক অ্যাডভার্টাইজিং মানেই শুধুমাত্র ফেসবুক নয়, ঠিক আছে। তো ফেসবুকের 4টে অ্যাসোসিয়েট অ্যাপ আছে, একটা হচ্ছে ফেসবুক নিজে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছে মেসেঞ্জার, একটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো আমরা ফেসবুক অ্যাপ বা ফেসবুক মার্কেটিং করা মানেই আমাকে এই 4টে অ্যাপকে একসঙ্গে কোলাবোরেটলি কাজ করতে হয়। তো কীভাবে এই 4টে অ্যাপকে আমরা ইনকর্পোরেট করব, সেগুলো আমরা দেখব। তো আলটিমেটলি যেটা জেনে রাখো তোমরা, এই 4টে কিন্তু ফেসবুকেরই অ্যাপ, ঠিক আছে। এবং ফেসবুক অ্যাডভার্টাইজিং যখন আমরা করি, তখন এই 4টে অ্যাপই আমাদের কাজে লাগে, এবং 4টে অ্যাপ থেকে আমার লিড জেনারেট হয়, এবং 4টে অ্যাডের মাধ্যমেই আমার সমস্ত কাজগুলো আমি দেখতে পাবো, বা সমস্ত মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট করলে 4টেই ইনকর্পোরেট হয়ে যায়। সেগুলো আমরা দেখবো কীভাবে কী করবো। এনিওয়ে, নেক্সট আমরা আসছি ফেসবুকের কি কি আমরা জিনিসগুলো দেখব। তার মধ্যে প্রথম হচ্ছে প্রোফাইল। তো প্রত্যেকটা ইউজার আমরা কি করি, প্রত্যেকেরই প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইল আছে। তো ফেসবুক প্রোফাইল আমরা প্রত্যেকেরই আমরা করি, বাট ফেসবুক প্রোফাইলটা কিন্তু পার্সোনাল প্রোফাইল, এ দিয়ে আমরা বিজনেসে কাজ করতে পারি না বা হয় না। তো তার জন্য ফেসবুকের দুটো অ্যাপ আছে বা দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। তো এই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ কীভাবে আমরা এটাকে কাজ করব, সেগুলো আমরা দেখব। তো বেসিক্যালি আমরা ফেসবুকের পেজ আর গ্রুপ নিয়ে ডিসকাশন করব। মেসেঞ্জারও আবার দু রকম আছে, মেসেঞ্জারও দুটো পার্ট আছে, নিশ্চয়ই আমরা প্রত্যেকেরই যাদের ফেসবুক আছে মেসেঞ্জার ইনস্টল আছে। মেসেঞ্জার আবার দু রকম হয়, দুটো পার্ট হয়, একটা হচ্ছে তোমার ফেসবুক প্রোফাইলের জন্য মেসেঞ্জার, আর একটা যে ফেসবুক পেজ যেখানে তুমি বিজনেস নিয়ে কাজ করবে, সেখানের জন্য কিন্তু একটা আলাদা মেসেঞ্জার রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো ফেসবুক প্রোফাইলের আলাদা মেসেঞ্জার আর আমাদের ফেসবুক পেজের আলাদা মেসেঞ্জার হয়, ওকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করি। তো হোয়াটসঅ্যাপও আবার দু রকম ব্যাপার আছে, দু রকম নাম্বার হয়, একটা হচ্ছে পার্সোনাল নাম্বার আর একটা হচ্ছে বিজনেস নাম্বার। তো পার্সোনাল নাম্বার আর বিজনেস নাম্বারের মধ্যে কি ডিফারেন্স, আর আমাদের যদি আমরা বিজনেসে ফেসবুক মার্কেটিং করি, তাহলে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার কতটা জরুরি বা তার কি ইম্পর্টেন্স বা কীভাবে কাজ করে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, আর একটা ইনস্টাগ্রামে বলে দিই। ইনস্টাগ্রামে প্রত্যেক এই যে 4টে, প্রথম আমাদের কাজ হবে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর ইনস্টাগ্রামে প্রত্যেকের প্রোফাইল ক্রিয়েট করতে হবে, প্রথম কাজ। যাদের যাদের প্রোফাইল নেই তারা যেন করে নাও, ঠিক আছে, বা ডিসকাশনের পরে করবে, কোনো অসুবিধে নেই। আর যাদের আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে, পরে আমরা এগুলো আসবো, বা কীভাবে করতে হয় না করতে হয় সেগুলো আমরা আসবো। এখন তাড়াহুড়োর কিচ্ছু নেই, এখন শুধু জিনিসটা দেখতে থাকো কি আছে সাবজেক্টের মধ্যে, কি আছে, কীভাবে আমরা এগোবো বা কীভাবে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা করবো। আচ্ছা, এবারে আসি ফেসবুক অ্যাড করতে গেলে কি কি আমাদের রিকোয়ারমেন্ট আছে। তো এবার মোটামুটি অনেকটা এবারে ভেতরে চলে এসেছি, 4 নম্বর ক্লাসে অনেকটা চলে আসবো। সেটা হচ্ছে ফেসবুক ফানেল। এই ফানেল জিনিসটা কি, তারপর হচ্ছে অডিয়েন্স বা কাস্টমার টার্গেটিং, তারপর হচ্ছে অ্যাড টাইপ। আমরা যে বিজ্ঞাপন দিই, বিজ্ঞাপন দু রকম হয়, একটা হচ্ছে ইমেজ অ্যাড, একটা হচ্ছে ভিডিও অ্যাড। তো ইমেজ অ্যাড আর ভিডিও অ্যাড এগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে যখন ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ জিনিসটা কি, তারপরে যখন আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিই সেক্ষেত্রে অফারের কতটা গুরুত্ব, আর দ্বিতীয় হচ্ছে পেমেন্ট গেটওয়ে।
পেমেন্ট গেটওয়ে হচ্ছে কি আলটিমেট আমাদের কাস্টমারের যে পেমেন্ট, মানে বিষয়টি দিয়ে তোমাদের একটা ছোটো করে বলি। ফানেল হচ্ছে কি সেই জিনিস যে একটা কাস্টমার অ্যাডভার্টাইজমেন্টটাকে দেখে তোমাকে একদম পেমেন্ট, তোমার প্রোডাক্ট পারচেজ পর্যন্ত, পেমেন্ট করা পর্যন্ত যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে বলা হয় ফানেল স্ট্রাকচার। তো এই ফানেল স্ট্রাকচার খুব বড় একটা কনসেপ্ট। মানে বিষয়টা তোমাদের যদি এভাবে বলি বুঝতে পারবে যে যখন আমরা একটা বিল্ডিং তৈরি করা হয়, যখন কোনো একটা সেতু তৈরি করা হয়, ব্রিজ তৈরি করা হয়, সেই ব্রিজ তৈরি করার সময় যখন আমরা তার ডিজাইনটা করি, সিভিল ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করেন তার অনেক রকম ব্যাপার থাকে। যদি একটা ব্রিজ আমি নদীতে করি, যদি একটা ব্রিজে এসে কত টনের মাল যাবে, তো এরকম সব কিছু হিসেব করে আমরা ব্রিজের নকশাটা তৈরি করা হয়। ঠিক তেমনি আমাদের কি প্রোডাক্ট, আমরা কোন লেভেলে এটাকে সেল করতে চাইছি, আমাদের কাস্টমারকে আমি কত টাকা রোজগার করতে চাইছি, কিভাবে করতে চাইছি, কতদিনে করতে চাইছি, এই যে এভরিথিং ডিজাইন, সেটা হচ্ছে ফানেল স্ট্রাকচার। সেটা আমরা আসবো, ফানেল স্ট্রাকচার কি ডিটেলসে আসবো। ওকে, তারপরে আসছি ফানেল স্ট্রাকচার, যেটা আমি বলছিলাম ওই ক্লাসে 4 নম্বর ক্লাসে। এবারে চলে এলাম ক্লাস নাম্বার 5। ক্লাস নাম্বার 5-এ এসে পুরোটা ফানেল স্ট্রাকচার কি জিনিস সেটা আমরা আলোচনা করব, যে কিভাবে আমাদের ফানেল স্ট্রাকচার কাজ করে। সেখানে প্রথম হচ্ছে অ্যাড মেকিং আছে, অ্যাড ক্যাম্পেনিং আছে, অডিয়েন্স টার্গেটিং আছে, ভিডিও স্ক্রিপ্ট বা অ্যাড কপি আছে, ল্যান্ডিং পেজ আছে, অফার আছে, কল টু অ্যাকশন আছে, ইন্টারাক্ট উইথ কাস্টমার আছে, পেমেন্ট গেটওয়ে আছে। অর্থাৎ বিজ্ঞাপন দেওয়া থেকে পেমেন্ট পর্যন্ত অনেক কিছু ব্যাপার আছে, যেগুলো পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো আমরা আলোচনা করব এবং জানবো যে জিনিসগুলো কি। ঠিক আছে, খুবই দেখো বিষয়টা যে সবই কনসেপ্ট দেখার পর তবে গিয়ে আমি কাজ করতে পারবো। যখন আমরা দেখো কাজ করব, যখন কাজের জায়গায় যাব, তখন দেখবে সেখানে বিশেষ কিছু নেই, কিন্তু এই ছোট ছোট জিনিস আছে। এই ছোট ছোট জিনিসই বিরাট জিনিস। এই কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকলে তবেই তুমি আগের দিকে এগোতে পারবে। এখানে কোনো একটা জিনিস তুমি যদি না জানো, কোনোভাবেই এগোতে পারবে না। ঠিক আছে, ওকে। তো নেক্সট হচ্ছে ক্লাস নাম্বার 6। এবার দেখো আমরা চলে এলাম মোটামুটি একটা অ্যাড স্ট্রাকচারে। এই অ্যাড স্ট্রাকচারটা ভালো করে দেখো, জাস্ট দেখো, এগুলো পরে বলবো আবার, জাস্ট দেখো। আমি জাস্ট 2 মিনিট আসছি, জাস্ট 2 মিনিট অ্যাড স্ট্রাকচার জাস্ট দেখো। আমি এখানে কিছু জিজ্ঞাসা করবো তোমাদেরকে, জাস্ট 2 মিনিট দেখো। দেখেছো? আচ্ছা, তোমাদের চ্যাট বক্সে একবার জাস্ট তোমরা একটু টাইপ করো যে সব কিছু দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। চ্যাট বক্সে তোমরা জাস্ট টাইপ করো ইয়েস অর নো বলে, যদি সব কিছু দেখতে পাচ্ছ, বা আমি যতক্ষণ যে 5 নম্বর স্লাইড পর্যন্ত বোঝালাম যদি বুঝতে পারো, তাহলে তোমরা একটু সবাই চ্যাট বক্সে ইয়েস লেখো, আর যদি বুঝতে না পারো নো লেখো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার দেখো, যখন আমরা ফেসবুকে যখন তোমরা অ্যাডটা দেখো, শুধু যে কোনো অ্যাড, যখন নর্মালি কোনো কেউ পোস্ট করে আর যখন কোনো অ্যাড চলে, মেন ডিফারেন্স হচ্ছে দেখবে প্রত্যেকটা অ্যাডের এই যে ধরো লেখা আছে জীবিকা সংস্থান, তার নিচে দেখো লেখা আছে স্পন্সর্ড। তো যখন কোনো পোস্ট বা এই ধরনের বিজ্ঞাপনের তলায় দেখবে স্পন্সর্ড লেখা আছে, তো ভাববে ওটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজার থ্রু তোমার কাছে এসেছে। এবং যখন কোনো একটা ফেসবুক অ্যাডভার্টাইজিং
করা হয় সেই অ্যাডভার্টাইজিংয়ের কিছু সেকশন আছে, এখানে সেই সেকশনটাকে দেখানো হয়েছে, সেই স্ট্রাকচারটাকে বোঝানো হয়েছে। পরবর্তীকালে ডিটেলসে আসবো, আমি জাস্ট ছোটো করে বলে বেরিয়ে যাচ্ছি। প্রথম দেখো একদম কোনো এই যে মেন যে বডিটা যেটা দেখে তোমরা অ্যাট্রাক্ট হও, সেখানে ইমেজ থাকে বা ভিডিও থাকে, রাইট? ঠিক তার ওপরে থাকে মেন টাইটেল বা টেক্সট। এখানে আমাদের এই ভিডিও সম্বন্ধে কিছু বক্তব্য ওপরে দেওয়া থাকে, আর নিচে হেডিং বা ডেসক্রিপশন খুব ছোট করে হয়, এটা বেশি বড় হয় না, ছোট করে হয়। আর এখানে কল টু অ্যাকশন, এইটা হচ্ছে মারাত্মক জিনিস। এই যে কল টু অ্যাকশন, মানে এটা নিয়ে ক্লাস আছে আলাদা করে, পরে বলবো। এই কল টু অ্যাকশন হচ্ছে আমাদের মেন, মানে আমাদের যে কাস্টমারের সঙ্গে আমরা যে ইন্টারাক্ট হব, তো তার একটা খুব বড় একটা কমিউনিকেশনের জায়গা আছে যে কল টু অ্যাকশন। ঠিক আছে, এই বাটনটা আমাদের নিজের হাতে কন্ট্রোলে থাকে, এবং প্রত্যেকটা পার্ট কন্ট্রোলে থাকে। শুধু তিনটে জিনিস কন্ট্রোলে থাকে না, যেটা লাইক, কমেন্ট, শেয়ার, এটা অটোমেটিক ফেসবুক যখনই পোস্ট করবো লাইক, কমেন্ট, শেয়ার অটোমেটিক আসবে। বাকিটা সমস্ত কিছুই আমার কন্ট্রোলে থাকে। ঠিক আছে, আমি যেভাবে ডিজাইন করবো, যে স্ট্রাকচার করবো, সেই অনুযায়ী এখানে আমার ডিসপ্লে হবে। তো একটা অ্যাডভার্টাইজমেন্টের এটাই স্ট্রাকচার, এর বাইরে কিছু নেই। তোমরা যদি এর পরে যত অ্যাড দেখবে এর বাইরে কোনো স্ট্রাকচার আছে কিনা, তাহলে কি হবে, একটা আইদার ইমেজ অ্যাড বা ভিডিও অ্যাড আসে, তার মাথায় টেক্সট থাকে, আর তার নিচে ডেসক্রিপশন থাকে, আর ডান দিকে একটা বাটন থাকে। সেই বাটন অনেক কিছু হতে পারে, কেউ থাকে সেন্ড মেসেজ, কারো থাকে হোয়াটসঅ্যাপ মেসেজ, কারো থাকে অ্যাপ্লাই নাও, কেউ লেখে পে নাও, কেউ লেখে ডাউনলোড। তো বিভিন্ন ধরনের তোমার এইসব স্ট্রাকচারগুলো তুমি এই কল টু অ্যাকশন বাটনগুলো দেখতে পাবে, রাইট? ওকে, তো চলো নেক্সট। এবার এখানে জাস্ট কতগুলো জিনিস তোমাদের, ইমেজ অ্যাড কীভাবে দেওয়া হয়, তার কি সাইজ, কি মেন টেক্সট কি, হেডিং কি, এখানে আমরা আলোচনা করব। অর্থাৎ অ্যাড তো আমরা যে কোনো সাইজে করতে পারি না, যে বিরাট বড় অ্যাড বানিয়ে দিলাম। তো ফেসবুকে যখন অ্যাড হয়, মোটামুটি দুটো স্ট্রাকচার আমরা মেনটেন করি, একটা হচ্ছে স্কোয়ার শেপে, আর একটা হচ্ছে মোটামুটি তোমার রেক্টেঙ্গেল শেপে, অর্থাৎ মানে আয়তক্ষেত্র, বা আরেকটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তো রেক্টেঙ্গেল আর স্কোয়ার শেপে আমরা মেনটেন করি। কি মাপ আছে, কীভাবে আছে, সেগুলো আমরা এই ক্লাস যখন হবে, আমরা ক্লাস নাম্বার 7-এ বলবো, রাইট? আচ্ছা, কিছু প্রবলেম হচ্ছে? এনিওয়ে, আমি কন্টিনিউ করছি। তো এটা হচ্ছে আমাদের এই যে আগের ক্লাসে আমরা কি বললাম, স্ট্রাকচারটা বুঝলাম। এবার আমরা ইমেজ অ্যাড দিয়ে শুরু করবো। তাহলে ইমেজ অ্যাড দিতে গেলে অ্যাডটা তো আমাকে বানাতে হবে, তাহলে সেটা বানাতে গেলে কী কী জিনিস জানতে হবে। তাহলে অ্যাড ডিজাইন, অ্যাড কপি, এগুলো জানবো কি জিনিস, রাইট? তারপরে আসছি আমরা ভিডিও অ্যাড। একটা ভিডিও অ্যাড বানাতে গেলে কি জিনিস লাগে, যেটা লাগে প্রথম হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট। ভিডিও স্ক্রিপ্ট কী জিনিস, এবং ভিডিও কীভাবে আমরা, ভিডিওর কী সাইজে আমরা ভিডিও তুলব, কী রেজুলেশন, কী স্ট্রাকচার, সেগুলো আমরা 1 by 1 দেখব। ঠিক আছে, তো ওই ভিডিও অ্যাড মেকিং এবং ভিডিও স্ক্রিপ্ট ক্লাস নাম্বার 8-এ আমরা আলোচনা করব। তারপরে আসছি লিড ম্যাগনেট ফানেল। তো এখনো পর্যন্ত যতগুলো ক্লাস, তার মধ্যে মানে ফেসবুক মার্কেটিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 9। এই ক্লাসে এসে আমরা এন্টায়ার স্ট্রাকচারটা বুঝবো। এটাই হচ্ছে একদম যে স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারটাই হচ্ছে ফেসবুকের এই কাজ করে, এটাই স্ট্রাকচার। এটা যেদিন আমরা বুঝে যাব আর এই স্ট্রাকচার যদি কাজ করতে পেরে যাব, সেদিন আমাদের ফেসবুক মার্কেটিং কমপ্লিট। এখানে কি আছে জাস্ট ছোট করে একটু বলে দিই। এটাকে বলা হয় লিড ম্যাগনেট ফানেল। লিড ম্যাগনেট ফানেল বা এন্টায়ার স্ট্রাকচার অফ এ ফেসবুক প্রসেস, যেটাকে বলা হয়, বা যারা তোমরা নিশ্চয়ই কম্পিউটার শিখেছো, দেখবে সে একদম যখন প্রথম কম্পিউটার শিখি, তখন আমরা একটা ক্লাস আমরাও করি, বা আমাদেরকেও শেখানো হয়েছে, বা আমরাও এখন যখন করি আমরাও শেখাই। সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ এ কম্পিউটার সিস্টেম, তাই না? অর্থাৎ কম্পিউটার কীভাবে কাজ করে সেটা একটা রেখাচিত্রের মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাই। নিশ্চয়ই তোমরা এটা জানো কি জানো না? হ্যাঁ বানায় উত্তর দাও চ্যাটে, একটু ইন্টারাক্ট করো, ইয়েস অর নো। ভেরি গুড।
তো তোমরা বলতে পারো যে এখানে যেটা দেখছো, এই মুহূর্তে যেটা দেখছো, দিস ইজ আ ব্লক ডায়াগ্রাম অফ এ এন্টায়ার ফেসবুক মার্কেটিং বা ফেসবুক স্ট্রাকচারের এটা যে এন্টায়ার স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা যখনই তোমার বুঝে যাবে তোমার কমপ্লিট নলেজ হয়ে যাবে। জিনিসটা কি না, প্রথম দেখো অ্যাড ক্যাম্পেন। তো অ্যাড ক্যাম্পেনের আগে আরও অনেক কিছু আছে, সেটাও আমরা জানলাম। এবার অ্যাডটা ক্যাম্পেনিং করে দিলাম, কি করে করবো সেটা আমি জানবো এনিওয়ে, তো সেটা একটা পার্ট। তারপরে হচ্ছে রিচ অ্যান্ড এনগেজমেন্ট, অর্থাৎ অ্যাডটা তো দিলে হবে না, অ্যাডটা রিচ মানে পৌঁছতে হবে, কতজনের কাছে পৌঁছলো, পৌঁছানোর পর কি রিয়াকশান হলো, রিয়াকশানের পর তারা আমার ল্যান্ডিং পেজ কি বলবো আমি, ল্যান্ডিং পেজ মানে আমার ভার্চুয়াল দোকান বলতে পারো, ঠিক আছে। তো ল্যান্ডিং পেজে কতজন হলো, আসার পর তারা আমার কি অ্যাকশন নিল, অ্যাকশন নেওয়ার পর তারা আমার যে অর্গানাইজেশন বা তোমাদের যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের সঙ্গে কানেক্ট হবে। অর্থাৎ একটা অ্যাডভার্টাইজমেন্ট থেকে কমিউনিকেশন পর্যন্ত যে প্রসেস, সেটা এই প্রসেস। সাপোজ ধরো তোমরা তোমাদের কথাই ভাবো আর আমার কথাই ভাবো, তোমরা প্রথমে একটা অ্যাড দেখেছিলে, একটু ভাবো বুঝতে পারবে, আমি যেটা বলছি একটু ভাবো বুঝতে পারবে। অ্যাড দেখেছিলে, তো অ্যাডটা দেখেছিলে মানে কি, অ্যাডটা আমি ক্যাম্পেনিং করেছিলাম, তোমাদের কাছে পৌঁছেছিল, পৌঁছানোর পর তোমরা কি করেছো, তোমরা ডেফিনেটলি আমার পেজ ভিজিট করেছো বা ইউটিউব চ্যানেল ভিজিট করেছো কি হ্যাঁ কি না। যারা যারা তোমরা এই মুহূর্তে এখনও আমার সঙ্গে অ্যাসোসিয়েট আছো এবং আজকে এই ক্লাসটা করছো, তোমরা একটা জিনিস আমাকে এখানে চ্যাট বক্সে লেখো যে তোমরা অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা প্রত্যেকে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল কোনো না কোনো ভিজিট করেছো, ইয়েস অর নো। ওকে, থ্যাংক ইউ। এবার একটা জিনিস বলো, তোমরা যখন পেজটা ভিজিট করলে বা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে, ভিজিট করার পর স্যাটিসফাইড হয়েছিলে তো, বা কিছুটা তোমাদের ভালো লেগেছিল, তারপরে তোমরা কি করেছিলে, তারপরেই না তবে আমাকে ফোন করেছিলে বা মেসেজ করেছিলে, রাইট? ইয়েস অর নো? এক্স্যাক্টলি। তো তোমাদের ওই যে কমিউনিকেশনটা আমাকে করেছিলে, সেটা আইদার কেউ মেসেজ করেছিলে, কেউ আমাকে কল করেছিলে। তো দিস ইজ কল টু অ্যাকশন, অর্থাৎ তোমরা ওই যে অ্যাকশনটা নিয়েছো ওটাকেই বলা হয় কল টু অ্যাকশন। এবং কল টু অ্যাকশন নেওয়ার পর তোমরা কিন্তু আমার সঙ্গে অর্থাৎ জীবিকা সংস্থানের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, ইয়েস অর নো? তো একটা কাস্টমারকে যখন তোমরা তোমাদের অর্গানাইজেশনের সঙ্গে কানেক্ট করাবে, তো তার যে এন্টায়ার প্রসেস, তার প্রথম প্রসেস হচ্ছে অ্যাড ক্যাম্পেনিং। সেই অ্যাড ক্যাম্পেনিংটা আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে, পৌঁছানোর পর তারা আমার ল্যান্ডিং পেজে ঘোরাঘুরি করবে, ল্যান্ডিং পেজ দেখার পর তার যদি ভালো লাগে দেন সে কল টু অ্যাকশন করবে এবং কানেক্ট হবে। এটা হচ্ছে প্রথম ধাপ, রাইট? কল টু অ্যাকশনে তো কানেক্ট হয়ে গেলে, রাইট? তোমরা তো কল টু অ্যাকশনে কানেক্ট হয়ে গেলে, কিন্তু কানেক্ট হওয়ার পর এই নয় যে প্রোডাক্টটা আমার বিক্রি হয়ে গেল। এরপর তোমরা কি করেছিলে, এরপর তোমরা আমার সঙ্গে কথোপকথন করেছিলে, তোমরা স্যাম্পল ফাইল চেয়েছিলে। তো আমি কি করেছিলাম, তোমাদের স্যাম্পল ভিডিও পাঠিয়েছিলাম, তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করেছিলাম। অর্থাৎ তোমাদের যে অ্যান্সারগুলো আমি দিয়েছিলাম বা যে স্যাম্পল ফাইলগুলো পাঠিয়েছিলাম সেটাকে বলা হয় সেন্ট লিড ম্যাগনেট। অর্থাৎ তোমার যে কোয়ারি, সেই কোয়ারিটাকে আমাকে কি করতে হবে, সেই কোয়ারিটাকে রিজলভ করতে হবে, তবে গিয়ে না তুমি আমাকে আমার সঙ্গে কানেক্ট হবে বা আমাকে পে করে আমার কোর্সটাতে ভর্তি হবে। তো এখানে আমার এক্ষেত্রে কোর্স, অন্য ক্ষেত্রে অন্য প্রোডাক্ট, যার যেরকম প্রোডাক্ট। তো অর্থাৎ কিনা সেই প্রোডাক্টটা কাস্টমারের পছন্দ হলো এবং সে কিনতে রাজি হলো, এবং পরবর্তীকালে কী হলো, তো যখনই তুমি রাজি হলো তখনই পেমেন্ট করলে। এবার পেমেন্ট দু রকম হয়, একটা হচ্ছে মানে ম্যানুয়াল প্রসেস, যেটা আমার আছে বা যেটা তোমরা করো, ম্যানুয়াল প্রসেস। আর একটা আছে অটোমেটিক প্রসেস। অটোমেটিক প্রসেসে কি থাকে, একটা লিঙ্ক দেওয়া থাকে, পেমেন্ট লিঙ্ক দেওয়া থাকে। তো সেখানে তোমার পছন্দ হলে, প্রোডাক্ট হলে পেমেন্ট করলে অটোমেটিক চলে যায়। তো অটোমেটিক পেমেন্ট গেটওয়েতে অনেক সমস্যা আছে, তো সেগুলো আমি পরবর্তীকালে যখন পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব বলবো। বাট এনিওয়ে, পেমেন্ট গেটওয়ের উদ্দেশ্য হলো কাস্টমারের টাকাটা তোমার কাছে কি করে পৌঁছাবে, তার রাস্তা, রাইট? তো এটা হচ্ছে সিস্টেম। এবারে কি হয় না, এমনও কিছু কাস্টমার থাকে যারা তোমার সঙ্গে কথা বলার পরও সঙ্গে সঙ্গে কিনবে না, তারা তোমাকে ওয়াচ করবে, দেখবে। দেখো এখানে তোমরা যারা আছো,
আমার মনে হয় না সবাই অ্যাট এ টাইম ভর্তি হয়েছিল, মানে এখানে নয়, বা আমার যে 130 জন আছে, মানে আমার অভিজ্ঞতা বলছি, আমি তো মার্কেটিং নিজে হাতে করি। তো যদি সেখানে 130 জনের মধ্যে 30 জন এমন ক্যান্ডিডেট আছে যারা সেই মার্চ মাস থেকে আমাকে ওয়াচ করছে, ঠিক আছে, সেই মার্চ মাস থেকে আমাকে ওয়াচ করছে, দেখছে যে এই অর্গানাইজেশনের ফেসবুক পেজে কিছু ডেভেলপ হচ্ছে কিনা, আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ডেভেলপ হচ্ছে কিনা, যখনও দেখছে যে না এদের তো ফেসবুকে রোজই কিছু আপডেট দিচ্ছে, রোজই ভালো ফিডব্যাক আসছে, তো তখন কি তার একটা ভরসা জন্মাচ্ছে, ঠিক আছে না। এবং পরবর্তীকালে আবার যখন সে ইউটিউবে দেখছে, আচ্ছা এদের তো এই অনেক কিছু জিনিস আমি স্যাম্পল দেখতে পাচ্ছি, বা এদের যে প্রসেসটা আমার ভালো লাগছে, বাহ তাহলে ঠিক আছে চলো একবার তাহলে আরেকবার কথা বলেই দেখি। তো আমার কি হয়, আমি কি করি, আমার কাছে যে ডেটাবেস থাকে বা যে নর্মাল নিয়ম, যে তোমার কাছে ধরো একবার কোনো কাস্টমার যোগাযোগ করেছে, তাহলে তার ডেটাবেস তোমার কাছে থাকে, তো পরবর্তীকালে তাকে আবার মার্কেটিং বা লিড আমরা পাঠাই, ঠিক আছে। তো তখন কি হয়, ওই কাস্টমারটা পরবর্তীকালে কিছু কাস্টমার আবার অটোমেটিক্যালি কি হয়, কনভার্ট হয়ে যায়। তো সেটাকে রিমার্কেটিং বলে। রিমার্কেটিং তারাই করব যারা অলরেডি একবার তোমার দোকানে এসেছে, অথচ কিন্তু ফার্স্ট টাইম তোমার কাছে মাল কেনেনি, কিন্তু তোমার কাছে যোগাযোগ রেখেছে, তো তাদেরকে আমরা আবার রিমার্কেটিং করব। রিমার্কেটিং কথার অর্থ যারা একবার তোমার দোকানে এসেছে তাকে আবার মানে আবার তাকে মনে করিয়ে দেওয়া যে দাদা আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যদি আপনার অসুবিধা না হয় আপনি নিতে পারেন, বা আপনার কি অসুবিধা আপনি বলুন, আপনার ইত্যাদি ইত্যাদি, সে যে যার যেরকম টেকনিক, সেই টেকনিকগুলো আমরা আসবো পরবর্তীকালে, রাইট। তো এই যে ব্যাপারটা, এইখানে তোমার যদি কারো কিছু কোয়ারি থাকে, এই জায়গাতে যদি কিছু কোয়ারি থাকে বলতে পারো, জাস্ট 2 মিনিটের জন্য টাইম দিচ্ছি, চ্যাট বক্সে লিখতে পারো এই জায়গাটাতে, ঠিক আছে। আমি আর কোনো জায়গায় নেবো না, জাস্ট এই জায়গাটা একটু নিচ্ছি যদি কারো কিছু বলার থাকে। এটা আছে এন্টায়ার স্ট্রাকচার। তো আমি পরবর্তীকালে এগুলো আলোচনা ডিটেলসে যাবো, এটা খুব বড় একটা ডিসকাশন, বাট এই ডিসকাশনটা করতে গেলে আগের ক্লাসগুলো ক্লিয়ার করতে হবে, তবে গিয়ে বুঝতে হবে। আমি জাস্ট একটু ডিটেলসে ছোটো করে বললাম আর কি। তো এই স্ট্রাকচারটা আমরা বুঝবো ভালো করে, রাইট। তো এখানে যদি কারো কিছু বলার থাকে বলতে পারো, মেসেজ করতে পারো, জাস্ট মেসেজ করো, কিছু বলো না অডিওতে, মেসেজ করো, আদারওয়াইজ আমি নেক্সট স্ট্রাকচারে চলে যাব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আসছি কাস্টমার ইন্টারাকশন, ঠিক আছে, বা যেটাকে আমরা কল টু অ্যাকশন বলি। যেখানে অ্যারো দেওয়া আছে, এই অ্যারো এরিয়াটা দেখো, আচ্ছা আবার নেক্সট করে দেবো, অসুবিধা নেই, এখন দেখতে থাকো, কারণ টাইমের ব্যাপার আছে, করে দেবো, নো ইস্যু, ওটা আবার হবে, নো ইস্যু। এই জায়গাটা ভালো করে দেখো, যে কোনো অ্যাড যখন তোমাদের ফেসবুক পেজে আসবে, নেক্সট টাইম থেকে ভালো করে খেয়াল করবে, দেখবে এখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, আর একটা হচ্ছে এই কল টু অ্যাকশন বাটন। তো কাস্টমার কিন্তু এই দুটো যে কোনো একটা জায়গায় ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে। যদি কাস্টমার তোমার এই কমেন্টস এরিয়াতে ক্লিক করে, তাহলে কিন্তু এটা পাবলিকলি সবাই দেখতে পায়, ঠিক আছে না। আর যদি এখানে সেন্ড মেসেজ বা ওখানে বটনে যদি কিছু করে, ওই বাটনটা ও পার্সোনালি, অন্য কেউ দেখতে পাবে না কি অ্যাকশন হচ্ছে, সেটা যে অ্যাড দিয়েছে তার একটা পার্সোনাল প্যানেল থাকে, অ্যাডমিন প্যানেল থাকে, সেই প্যানেলে সব কিছু দেখা যায়। কিন্তু কমেন্টসে যদি কিছু আমি করি, তাহলে কিন্তু পাবলিকলি সব কিছু দেখা যায়। বাট আমাকে কিন্তু কাস্টমার দুভাবেই ইন্টারাক্ট করে, কমেন্টসেও যায় আর কল টু অ্যাকশন বাটনের ওখানেও যায়। তো দুটোতে যখনই করো না কেন, আমাকে কিন্তু সাইমেন্টারিলি দুটো জায়গায় রিয়াকশান দিতে হবে এবং অ্যান্সার করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে কাস্টমার তোমার সঙ্গে দুভাবে ইন্টারাক্ট করবে, একটা হচ্ছে কমেন্টস এরিয়াতে, আর একটা হচ্ছে তোমার কল টু অ্যাকশন বাটনে, ঠিক আছে। তো এগুলো আমরা যখন আবারও বলছি, যখন ডিটেলসে আসবো, বলবো এগুলো কী করে কন্ট্রোল করতে হয়, কীভাবে কী করতে হয়, খুব ইম্পর্টেন্ট পার্ট এই জায়গাগুলো। এবারে আসছি ফেসবুক পেজ, অ্যাডস ম্যানেজার, ফেসবুক গ্রুপ আর প্রোফাইল। তো অলরেডি প্রোফাইল তো সবার আছে, প্রোফাইল আমরা জানি, প্রোফাইলটা আমাদের বিচার্য বিষয় নয়। প্রোফাইলের পরই আসছি ফেসবুক পেজ। অর্থাৎ ফেসবুকে যখন কোনো আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব, তখন আমাদের দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, আর একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, যেখান থেকে আমরা এই অ্যাডগুলো প্রমোট করব বা ক্রিয়েট করব বা
অ্যানালিসিস করব, ঠিক আছে? তো এই অ্যাডস ম্যানেজার আর ফেসবুক পেজ, এই দুটোর কন্ট্রোল আমাদের জানতে হবে, আর এই দুটোই আমাদের মেন পার্ট। আমরা আগামী দিনে এইগুলো দেখব, জিনিসগুলো কি আমরা ডিটেলসে ক্লাস নাম্বার 11-এ এসে আলোচনা করব। এবার হচ্ছে ক্লাস নাম্বার 12, এটা আলোচনা হওয়ার পর তারপরে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। দেখো আমাদের প্র্যাকটিক্যাল সেশন স্টার্ট হচ্ছে ক্লাস নাম্বার 12-এ এসে, বুঝতে পেরেছো? তো ক্লাস নম্বর 11 পর্যন্ত পুরোটাই কনসেপ্ট, মানে এই কনসেপ্ট আবার যদি না থাকে তাহলে কিন্তু এই ফেসবুক পেজ আমরা যে যদি ক্রিয়েট করে থাকি তাহলে কত ল্যাকিং থাকে তখন তোমরা বুঝতে পারবে। যে যারা যারা অলরেডি তোমাদের অনেকেরই ফেসবুক পেজ আছে, বাট সেই ফেসবুক পেজটা যখন এই 11 নম্বর ক্লাস আসার পর তোমরা যখন বুঝবে যে ফেসবুক পেজ কতটা সেন্সিটিভ জিনিস বা কত জিনিস জানতে হয় ফেসবুক পেজের কে প্রপারভাবে অপারেট করতে গেলে, রাইট? এনিওয়ে, তো ক্লাস নাম্বার 12-এ এসে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? তো এখানে যা যা স্টেপস আছে এগুলো দু রকম আছে, একটা হচ্ছে আমাদের বিজনেস আর একটা হচ্ছে পাবলিক ফিগার। তো আমরা বিজনেস ব্র্যান্ড নিয়ে আলোচনা করব এবং কীভাবে হয় সেগুলো দেখব। ক্লাস নাম্বার 12-এ আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। তারপরে ক্লাস নম্বর 13-তে এসে কি করব, ফেসবুক পেজটাকে সাজাবো, অর্থাৎ পুরো সেটিংস করব। তার মধ্যে যে যে ব্যাপারগুলো মেন আমাদের দেখার আছে সেটা হচ্ছে গিয়ে পুরো সেটিংসের মধ্যে যেগুলো আছে সেগুলো তো পরে আসছি, যা যে ইনফরমেশন দেওয়ার প্রথম যেগুলো দেখতে হবে তোমার কভার পিকচার, তোমার ব্র্যান্ড লোগো এবং কল টু অ্যাকশন বাটন। এই তিনটে জিনিস তোমাদের প্রথম বিচার্য বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। তারপরে আসবো বিজনেস ইউজার নেম, অর্থাৎ আমার যদি তুমি ফেসবুক পেজ খুলতে চাও তাহলে লিঙ্ক কি আছে না, ফেসবুক পেজে গিয়ে জীবিকা সংস্থান .সঞ্জয় মারলে ওপেন হয়ে যাবে, বা যার যেরকম তোমাদের পেজের নাম দেবে, ইউজার নেম ক্রিয়েট করবে, সেইভাবে ওপেন হয়ে যাবে। বাট সেটা কী করে হবে, নর্মালি সঙ্গে সঙ্গে কিন্তু হয় না, মিনিমাম 25 থেকে 25টা লাইক চায়। লাইকটা থাকলে তারপরেই আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের ইউজার নেমটা, রাইট? তো সেগুলো আমরা দেখবো কীভাবে কী হয়। যারা করেছো টুকটাক তারা হয়তো জানো, আর যারা একদম ফ্রেশার তারা আমরা এগুলো দেখবো। এবং এই যে কভার পেজ, এই কভার পেজ কীভাবে ডিজাইন করব তার একটা ফরম্যাট আছে। আমি এখানে অনেকের পেজ দেখেছি, একটা পেজ দেখে আমি তোমাদের একটা সাজেশন দিচ্ছি বা তোমাদেরকে অবজার্ভ করতে বলছি এই জিনিসটা। সেটা হচ্ছে যখন আমরা কোনো পেজ বানাই না, ফেসবুক পেজে দেখবে কম্পিউটারে একরকম দেখা যায় আর মোবাইলে একরকম দেখা যায়। এই অভিজ্ঞতাটা কার কার আছে যদি তোমরা প্লিজ একটু মানে কেউ শেয়ার করো, ইয়েস অর নো দিয়ে। মানে আমি বলতে চাইছি যে তোমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছো, যদি কারো থেকে থাকে খেয়াল করে দেখবে যে তুমি যখন ওই ফেসবুক পেজটাকে কম্পিউটারে দেখবে একরকম দেখবে, আবার যখন তুমি মোবাইলে দেখবে হয়তো কেটে গেছে, পুরোটা আসেনি, ইত্যাদি ইত্যাদি। তো বেসিক্যালি কি হয় না, এর একটা সিস্টেম আছে। সিস্টেমটা এইরকম, ফেসবুক কিন্তু তোমাকে বলে যে ডেস্কটপের জন্য একরকম সাইজ, আবার মোবাইলের জন্য একরকম সাইজ। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের ভাই তো ডিজাইন তো আর কম্পিউটারের জন্য আলাদা আর মোবাইলের জন্য আলাদা করবো না, আমরা একটা কম্প্যাক্ট ডিজাইন করব যেখানে ওই একই জিনিস ফেসবুকের আমার কম্পিউটারে যদি আমি লগ ইন করি সেখানেও একই দেখব, আর মোবাইল থেকে দেখলেও একই দেখব, যেন আমার কোনো ম্যাটার না কেটে যায়। তো সেখানে একটা আমরা ডিজাইন সাইজ রেডি করেছি, যেখানে আমরা দেখেছি স্ট্রাকচার নিয়ে পরে বলবো, যেখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যে ব্লু কালার যে এরিয়া, এই এরিয়াটা তোমার মোবাইলেও দেখতে পাবে, এবং আর ইয়েলো প্লাস ব্লু এরিয়াটা তুমি কম্পিউটারে দেখতে পাবে। তাহলে ডিজাইনটা আমাকে এমনভাবে করতে হবে যেখানে যখন মোবাইলে দেখবো এই ইয়েলো পার্টটা যদি কেটে বেরিয়েও যায় আমাদের কোনো অসুবিধে নেই। তো নিচে দেখো যে পার্টটা একটা ডিজাইন করেছি, এই ডিজাইনে ডট ডট করে দেখানো হয়েছে যে লেফট রাইট সাইডে এই পার্টটা যদি কেটেও যায় তাহলে আমার মেন যে ডিজাইন পার্ট সেটা কিন্তু এখানে আছে, অতএব অসুবিধে হয় না। নিশ্চয়ই তোমরা যদি আমার পেজ দেখে থাকো কম্পিউটারে এবং মোবাইলে, দেখবে আমার যে ইনফরমেশনটা আশা করি তোমরা দেখতে পাও, বা অনেকেরই দেখতে পাবে বা অনেকের কেটে যায়। তো যাদের নলেজ আছে তারা এইভাবে করতে পারে, বা যাদের আমাদের নলেজ নেই তারা আমরা শিখবো, রাইট? এটা হচ্ছে ডিজাইন পার্ট। ক্লিয়ার? ওকে, এবার যেটা বলছিলাম যে নেক্সট আসছি আমরা ইউজার পেজ নেম। তো বাই ডিফল্ট
প্রথম যখন আমরা নতুন পেজ ক্রিয়েট করব তখন আমাদের আইডি নাম্বার আসে আর কি, ঠিক আছে? তো পেজ আইডি নাম্বার থাকে। তো পরবর্তীকালে আমরা সেটাকে আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করি, যেমন এখানে www.facebook.com/জীবিকাসংস্থান.সঞ্জয়। তো এটা আমার কাস্টমাইজ করা হয়েছে, বাট আগে একটা এরকম কোড ছিল। তো তোমাদেরও দেখবে যারা যারা পেজ করেছো তাদের প্রথমে এরকম আইডি ছিল, পরবর্তীকালে আমাদের ওই ইউজার আইডির জায়গা আমাকে দেবে, রাইট? এবার আসছি পেজ লাইকে। তো পেজ লাইক একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা বিরাট জিনিস, এবং পেজ লাইক নিয়ে বিরাট কাট অন হয়ে গেল সাউন্ডটা। আঞ্জার এটা তোমার মাইক্রোফোনটা একটু মিউট করে দাও, কোনো কারণে অন হয়ে গেছে। এনিওয়ে, তো আমাদের মেন পার্ট যেটা, এরপরে পরবর্তীকালে মেন পার্ট যেটা, সেটা হচ্ছে পেজ লাইক। এই পেজ লাইক যেমন আকাশের আমি দেখেছিলাম, আকাশের পেজ লাইক ভালোই আছে। আকাশ, আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, আকাশ কি আছে না চলে গেছে? আকাশ যদি থেকে থাকো, আমি যাই হোক, আমি ডিসপ্লেতে আছি, পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি জাস্ট জিনিসটা একটু বলি। তো অনেকের এরকম পেজ আছে, অনেক পুরনো পেজ। তো তাদের কিন্তু আমার অনেক স্টুডেন্টের আমি পেজ দেখি, অনেকে পোস্ট করে, আমি চয়নেরও দেখেছি একবার, আকাশেরও দেখেছি, বা আরও কয়েকজনের আছে আমি দেখেছি। তো তাদের আমি দেখেছি যে পেজের কিন্তু অনেক পুরনো পেজ, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয় না, লাইক কারো দেখেছি 500, কারো 1000, কারো 1500, কারো 2000। আমি তোমাদের বলছি, একটা পেজে, ওয়ার্কিং পেজ যদি 1 বছর হয়ে যায় আর তার লাইক যদি মোটামুটি 5000, 10,000 না থাকে, তাহলে আমি বলবো যে সেই পেজে কাস্টমার খুব বেশি নেই, বা কাস্টমার খুব বেশি ঘোরাঘুরি করে না। তো এর দুরকম হয় লাইক। দেখো, বিষয়টা হচ্ছে লাইক কখন করবে না, যখন তুমি সেটাকে ক্যাম্পেনিং করবে। বাই ডিফল্ট লাইক তো বেশি তুমি পাবে না, কেননা তোমার পেজটা তো লোকে জানে না। তাই কি করতে হয়, তোমার ব্যবসাকে প্রচার করতে হয়, তোমার ব্যবসাকে জানাতে হয়। তো তার জন্য কি করতে হয় না, এই পেজ লাইকটাকে ক্যাম্পেনিং করতে হয়। তো এখানে একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি। সাপোজ ধরো আমার ম্যানুয়ালি প্রচেষ্টায় একটা যখন পেজ আমি রেডি করেছিলাম, যখন আমি নিজের পোস্টিং করে, বন্ধু বান্ধবদের শেয়ার করে, করে ধরো 389 আমার পরিচিতি ছিল, লাইকস ছিল। তো পরবর্তীকালে সেটাকে আমরা ক্যাম্পেনিং করলাম। ক্যাম্পেনিং করার পর যেটা এলো, এটা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেন। কীভাবে করতে হয় জাস্ট একটু বলে দিই। পেজ লাইক ক্যাম্পেনে কী থাকে, কিছু থাকে না। পেজ লাইক ক্যাম্পেনে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কভার পেজ আসবে, আর তোমার ফেসবুকের যে ডেসক্রিপশন তুমি যেটা দেবে সেই ডেসক্রিপশনটাই থাকবে, আর কিছু থাকবে না। তুমি এখানে ম্যানুয়ালি কিছু দিতে পারবে না, এটা অটোমেটিক আসে, রাইট? তো সেই যে পেজ লাইক ক্যাম্পেন আমি যখন করেছিলাম বা করতে হবে, করার পর একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। 13,370 3 দিনের একটা ক্যাম্পেনিংয়ে এসেছিল, রাইট? তার মানে আমাকে এখানে চিনতো কতজন? 389 জন। আর 3 দিনের ক্যাম্পেনিং করে আমাকে এখানে চিনেছে 1370 জন। তাহলে বুঝতে পেরেছো যে তোমাকে চিনতো মাত্র 389 জন, 3 দিনে চিনে গেল 1370 জন। এটা 3 দিনের গল্প বলি। চলো, তো আমি ধরে নিলাম 1 সপ্তাহের গল্প। তাহলে আমরা যদি এইভাবে প্রসেস করে 1 বছর কন্টিনিউ করি, তাহলে আমার পেজে লাইক কত থাকবে? 10,000, 15,000। এই 10,000, 15,000 লাইকস মানে একটা জিনিস মাথায় রাখো, তোমাকে কিন্তু বা তোমার অর্গানাইজেশনকে কিন্তু এরা পছন্দ করে। আজকে তোমাকে একটা পেজ পাঠালাম, তুমি থোড়ি লাইক করবে? তোমরা করো কি? তাকে লাইক করো যাকে তোমার ওই সাবজেক্টটা ভালো লাগে। তোমাদের বন্ধু বান্ধবরা তোমাদেরকে প্রচুর লাইক, মানে পেজ লাইকের জন্য ইনভাইট পাঠায়, তোমরা করো কি? বা সাপোজ ধরো যে 1370 জন থোড়ি আমাকে চেনে, কেউ আমাকে চেনে না, কিন্তু তারা অর্গানাইজেশনের যে পেজ দেখেছে, পেজ দেখে তাদের ভালো লেগেছে বা সাবজেক্টটা ভালো লেগেছে, তাই না তারা লাইক দিয়েছে। পরিচিত জন কতজন আছে? এই 1370 জনের মধ্যে 100 জন ধরো পরিচিত আছে, বাকি যে 1200 জন তারা তো কেউ চেনে না আমাকে, এবং সেটা থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, তাই না? তো সেই রকম এখানে হয়তো আমার 1300 হয়েছে, তোমাকে এই জায়গাটাকে আমাকে নিয়ে যেতে হবে কোথায়?
এক বছরে মিনিমাম 20,000 25,000 লাইকসে নিয়ে যেতে হবে। 20,000 25,000 লাইকসে নিয়ে যাওয়া মানে তোমার হাতে কিন্তু 25,000 কাস্টমার তোমার সঙ্গে অ্যাটাচড, এবং এই লাইক যারা তোমাদের পেজে দেয় এবং তাদেরকে তুমি কীভাবে মার্কেটিং করতে পারবো সেগুলো আমরা দেখব, ঠিক আছে? তো লাইক করা মানে তোমার পেজে এরা কিন্তু অ্যাটাচড, এবং তুমি যখন কিছু পোস্ট করো বা তুমি স্পেশালি ওদেরকে কন্ট্যাক্ট করতে পারো। কীভাবে করবো সেগুলো আমরা জানবো, রাইট? তো আমাদের প্রথম পেজের ক্যাম্পেনিং বা পেজটাকে সচল রাখতে হলে প্রথম যেটা আমাদের কাজ সেটাকে লাইকটাকে বাড়াতে হবে। তো একটা আমাদের টার্গেট হবে প্রথম 3 মাস আমরা ছোট ছোট করে খেলবো, ছোট ছোট করে আমাদের কনসেপ্ট নিতে হবে যে প্রথম 3 মাসে একটা টার্গেট নেবো যে এত লাইকস আমার পেজে নিতে হবে, নেক্সট 3 মাসে একটা পেজ, নেক্সট 3 মাসে, নেক্সট 3 মাসে, এইভাবে এক বছরে আমাদের 15,000 20,000 লাইক আমাদের আনতে হবে। কারো পেজে যদি 1,000 2,000 আছে মানে বিরাট ব্যাপার না, কিচ্ছু না, ঠিক আছে না? এবার দেখতে হবে তোমার প্রোডাক্ট কী, এবার তোমার প্রোডাক্ট রেঞ্জ কী, তার উপরে এটাও ডিপেন্ড করে অবভিয়াসলি। তুমি যদি বলো যে আমি 5 কিলোমিটারের মধ্যে আমার ব্যবসা, তার মধ্যে এই পেজটাকে আমি লাইক করাতে চাই, তাহলে তার রেঞ্জ সেরকম হবে। আর তুমি যদি সারা ওয়েস্ট বেঙ্গল ধরে করো ডেফিনেটলি তার রেঞ্জ আলাদা হবে, সেটা ডিপেন্ড করছে, সেগুলো পরবর্তীকালে আসবো। বাট যেটা আমি বলতে চাইছি যে পেজ লাইক আমাদের প্রচুর পরিমাণে বাড়াতে হবে, ঠিক আছে? তো এটা একটা ওয়ান অফ দ্য ট্রিক্স আমাদের এই ফেসবুক মার্কেটিংয়ের, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো কীভাবে কী হয়। ওকে, তো ক্লাস নম্বর 14 আমাদের পেজ লাইক নিয়ে আমরা দেখব। তারপর এলাম ক্লাস নম্বর 15। এই ক্লাস নম্বর 15-এ আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কি প্রোডাক্ট। এবারে আসবো আমাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে। ধরো আমি একটা ট্রেনিং সেন্টার চালাচ্ছি, তা আমার এক ধরনের প্রোডাক্ট। আকাশ বা আমাদের কি বলবো যে প্রভাস বা আমাদের কাজল, তো এরা হচ্ছে কিন্তু এক এক রকমের প্রোডাক্ট। ধরো কাজলের সার্ভিস, কাজল হচ্ছে ধরো ফ্লেক্স ডিজাইন নিয়ে কাজ করে, কি ডিটিপি নিয়ে কাজ করে, হ্যাঁ। তো এই কেউ হচ্ছে ধরো কম্পিউটার নিয়ে কাজ করে, কেউ হচ্ছে বলো না আমি শুধু স্ট্যাম্প ম্যানুফ্যাকচারিং করবো, শুধু স্ট্যাম্প বিক্রি করবো, কেউ বলো না আমি কফি মগ বিক্রি করবো, কেউ বলো না আমি জামা কাপড়ের দোকান করবো, কেউ বললো যে না আমি জুতোর দোকান করবো, কেউ এনি কাইন্ড অফ প্রোডাক্ট। তো সেই প্রোডাক্টগুলোকে আমরা ক্যাটাগরাইজ করতে হয়, ক্যাটাগরি ওয়াইজ আমাদের সেটাকে চিন্তা করতে হয় যে আমি যে এই ক্যাম্পেনিং করব বা আমার যে কোম্পানি বা আমার যে দোকান, সেই দোকানের মেন প্রোডাক্ট কি, তার সঙ্গে কি থাকে, ব্যাক এন্ড প্রোডাক্ট থাকে। অর্থাৎ যে ধরো এখানে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যে অ্যাডভান্স ডিটিপি, এটা হচ্ছে কিন্তু জীবিকা সংস্থানের মেন প্রোডাক্ট। অর্থাৎ এখনো পর্যন্ত যা ইউএসপি সবই কিন্তু অ্যাডভান্স ডিটিপিকে নিয়ে এবং অ্যাডভান্স ডিটিপির ওপরই ফোকাস। তো মার্কেট যখন তৈরি হলো অ্যাডভান্স ডিটিপিতেই হলো। তো অ্যাডভান্স ডিটিপির উপর ভরসা করে যখন মানুষ বিশ্বাসযোগ্য অর্জন করলো, তারপরে তার ব্যাক এন্ড প্রোডাক্ট কী আছে। যদি ব্যাক এন্ড প্রোডাক্ট না থাকে তাহলে কী হবে, বা অনেকে বলো না আমার ডিটিপিতে আমি ইন্টারেস্ট নই, এটাও একটা মানে অনেক রকমভাবে ব্যাক এন্ড প্রোডাক্ট কাজ করে। বলো না আমার এই ডিটিপি লাগবে না, আমি আপনার অন্য কিছু প্রোডাক্ট আছে কি, ডিটিপিটা দেখলাম আপনার ভালো বাট আমার ডিটিপি লাগবে না। তখন আমরা বললাম যে নেক্সট যে আমাদের মেন প্রোডাক্ট হতে চলেছে সেটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল, যেটা আমাদের আগামী দিনে অ্যাডভান্স ডিটিপি কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাডভান্স এক্সেলটা মেন ফোকাস হবে। তো এটা হচ্ছে ব্যাক এন্ড প্রোডাক্ট। অর্থাৎ একটা কাস্টমার যখন তোমার অ্যাড দেখবে তাহলে আইদার সে ডিটিপি পারচেজ করবে, আইদার এক্সেল পারচেজ করবে, মানে অ্যাটলিস্ট দুটো প্রোডাক্ট রাখতেই হবে। এবার তোমার যদি 3টে 4টে থাকে তো খুবই ভালো, আমি জাস্ট মিনিমাম একটা রাখার কথা বলছি। আর যদি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করো, সেখানে কাস্টমার কি অ্যাডভান্স ডিটিপি, না আমার লাগবে না, অ্যাডভান্স এক্সেল, না আমার লাগবে না, ঠিক আছে না। আবার অনেকে আছে অ্যাডভান্স এক্সেল লাগবে না, অ্যাডভান্স ডিটিপি লাগবে বা ডিটিপি লাগবে, কোনো না কোনোভাবে লাগতে মানে পারচেজ করার চান্সেসটা বেশি। আর যদি তুমি একটা প্রোডাক্ট মানে অ্যাডভান্স ডিটিপি, তাহলে কি সেক্ষেত্রে তোমার পারচেজ রেটটা কমে যাবে। তো এই কারণে বলা হয় যে মেন প্রোডাক্টের সঙ্গে ব্যাক এন্ড প্রোডাক্ট তোমাকে থাকলে ভালো। এবার তার সঙ্গে সাপোর্টিভ প্রোডাক্ট, মানে আমরা একটা জিনিস ভেবে রাখো, তোমরা যখন প্রত্যেকেই নিশ্চয় শপিং মলে গেছো, শপিং মলে কেনাকাটার পর কিছু জিনিস থাকে যেটা তোমার ক্যাশ কাউন্টারে থাকে, দেখবে প্রত্যেকটা ক্যাশ কাউন্টারের পাশে থাকে, যেমন রুমাল, মোজা, ঠিক আছে, বাচ্চাদের বল, চকলেট। অর্থাৎ এগুলোর জন্য কেউ আসে না, কিন্তু যখন আমরা বিল করছি দাঁড়িয়ে আছি, আচ্ছা বাড়ির জন্য
দুটো চকলেট নিয়ে নিই, আচ্ছা রুমালটা বোধহয় নেওয়া কম আছে, রুমালটা নিয়ে নিই, আচ্ছা দুটো মজা নিলেও হতো। তো এগুলো হচ্ছে সাপোর্টিভ প্রোডাক্ট, মানে তোমার এগুলো কিনতে আসোনি তুমি, কিন্তু ভিজিট করার পর দেখলে আচ্ছা নিলেও হয়, তো এগুলো কিন্তু আমরা নিই কি না? তোমাদের অভিজ্ঞতা আছে তো নিশ্চয়ই। তো নিশ্চয়ই যখন আমরা বিলিং কাউন্টারে দাঁড়াই, আশেপাশে দেখেছো নিশ্চয়ই অনেক কিছু থাকে, এবং আমরা ইচ্ছা না থাকলেও অনেক সময় দেখে ইচ্ছে হয় আচ্ছা নিয়ে নিই। তো এগুলোকে বলা হয় সাপোর্টিভ প্রোডাক্ট। তো তোমরা আমি যেটা বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ বা না তোমরা কমেন্টস করো। ওকে, তো সেই রকম এখানে যেমন একটা সাপোর্টিভ প্রোডাক্ট আছে বেসিক কম্পিউটার, অর্থাৎ বেসিক কম্পিউটার বিক্রির জন্য আমি রাখিনি, বাট যদি কারোর লেগে থাকে বেসিক কম্পিউটার, আচ্ছা হ্যাঁ ঠিক আছে নেওয়া যেতেই পারে, এটা আমার একটু ল্যাকিং ছিল দেখে নিই। কিন্তু মেন প্রোডাক্ট হচ্ছে অ্যাডভান্স ডিডিপি এবং অ্যাডভান্স এক্সেল, রাইট? আর সাপোর্টিভ প্রোডাক্ট হচ্ছে বেসিক কম্পিউটার। এবারে আসছে প্রিমিয়াম প্রোডাক্ট। দেখো প্রত্যেকটা অর্গানাইজেশনের যেমন বললাম ব্র্যান্ড প্রোডাক্ট আছে, যেমন জীবিকা সংস্থানের ব্র্যান্ড হয়েছে অ্যাডভান্স জিডিপির জন্য, কিন্তু জীবিকা সংস্থানের আরেকটা প্রোডাক্ট আছে যেটাকে বলা হয়, অর্থাৎ যেটাকে আমি প্রোডাক্ট হিসেবে বলছি, এখন যেহেতু তোমরা মার্কেটিং করছো তো সেই প্রোডাক্ট হিসেবে বলছি যে প্রিমিয়াম প্রোডাক্ট। প্রিমিয়াম প্রোডাক্ট সবাইকে দেওয়া যায় না, যে কোনো অর্গানাইজেশনের প্রিমিয়াম প্রোডাক্ট সবাইকে বিক্রি করতে পারে না। কেন না? প্রিমিয়াম প্রোডাক্ট সবসময় প্রচণ্ড হাই কোয়ালিটি রেঞ্জের হয়, আর প্রত্যেকটা অর্গানাইজেশনের তার যারা প্রিমিয়াম কাস্টমার হয় সেই প্রিমিয়াম কাস্টমারকেই তারা প্রিমিয়াম প্রোডাক্টটাকে দেওয়ার চেষ্টা করে। কেননা প্রিমিয়াম কাস্টমার তারাই হয় যারা যে কোনো অর্গানাইজেশনের প্রোডাক্ট নিয়ে তারা খুশি, এবং কাস্টমার এন্ড থেকে যখনই যেরকম হেল্প চাওয়া হয় সমস্ত রকমভাবে অর্গানাইজেশনের তরফ থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হয় না, যে রিলেশন বিল্ড হয় সেই রিলেশনটা একটা প্রিমিয়াম রিলেশন তৈরি হয়। সেক্ষেত্রে সাপোজ ধরো তুমি একটা 25,000 টাকার কথাই বলছি, একটা তুমি মোটর বাইক চড়ছো, কি 40,000 টাকার মোটর বাইক চড়ছো, বাট তুমি যে সার্ভিস সেন্টারে তুমি সঙ্গে যোগাযোগ রেখেছো সে তোমাকে সবসময় খুব ভালো সাপোর্ট দেয় এবং খুব ভালো সার্ভিস দেয়। তো কি হচ্ছে না, তুমি তার প্রিমিয়াম কাস্টমার, এবং তুমি ওই তোমাদেরকে কিন্তু খুব কি করো না, খুব ট্রাস্ট করো, না ভাই না এর হাতের কাজ আছে, এ আমার বাইকটাকে একদম চাঙ্গা রেখেছে। তো পরবর্তীকালে যখন তোমার ইচ্ছে হলো যে ভাই আমি একটা বুলেট নেবো, বল তো কী মডেলটা নেওয়া যায়, তখন কিন্তু ওই সার্ভিস ইঞ্জিনিয়ার তোমায় যা বলবে যে ভাই এই মডেলটা এই মডেলটা নিলে তেল মাইলেজ এরকম হবে, এটা এরকম হবে, তো সেও নিশ্চয়ই তোমাকে মিসগাইড করবে না, এবং তোমাকে সে ঠিক প্রোডাক্টটাই বলার চেষ্টা করবে। কেন না, সে জানে যে এই কাস্টমারকে যদি আমি ভুলভাল গাইড করি তাহলে কিন্তু নেক্সট টাইম তারই তো ক্ষতি হবে। কেন না, তুমি তাকে আজকে এতদিন ধরে ভালো সার্ভিস দিয়ে তাকে আজকে তোমার ট্রাস্ট জায়গাটা নিয়ে এসছো, তারপরে কি তুমি কেউ মিসগাইড করবে? আজকে তুমি বলো, তোমরা প্রত্যেকেই মোটামুটি বিজনেস করো, একটা জিনিস বলো, তোমাদের যদি 100 জন কাস্টমার থাকে, তাই সেই কাস্টমারের মধ্যে দেখবে 10 জন এমন কাস্টমার আছে যে কাস্টমারগুলো তোমাদেরকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর কিছু কাস্টমার আছে যারা তোমাকে এসে একদম চোখ বন্ধ করে সন্দেহ করে, আর কিছু আছে যারা তোমাদের সঙ্গে বার্গেনিং করে। এরকম কাস্টমার আছে। তো যে কাস্টমারগুলো তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে সেই কাস্টমারগুলোকে তোমরা কোনোদিন ঠকাতে চাইবে? যদি তুমি লং টার্মে বিজনেস করতে চাও, তোমরা একবার ভেবে বলো। তো দে আর দ্য প্রিমিয়াম কাস্টমার, এবং সেই ক্ষেত্রে তুমি তাদেরকে সবসময় কি চেষ্টা করবে, যে প্রিমিয়াম প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবে। কেন না, তুমি জানো যে এই প্রোডাক্টটার যে ফ্লেভার সেটা ওই ভদ্রলোক বা এই কাস্টমাররাই নিতে পারবে। বাকি যে আমাকে সন্দেহ করে, যে আমার সঙ্গে বার্গেনিং করে, তাকে যদি আমার এই প্রিমিয়াম প্রোডাক্ট দিতে যাই, ও সেটা সেল হবে না। তার প্রথম কারণ হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট সবসময় একটু হাই রেঞ্জের হয়। মানে এবার যদি তোমাদের আমি বলি যে যেমন আমাকে অনেকেই তোমাদের যখন বলেছিলাম তখন অনেকেই বলেছিল, বা তোমাদের অনেকের মনে প্রশ্ন জেগেছিল বা বলেছিল, এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক, যে স্যার আমি তো আপনাদের ডিটিপিটা স্যার দেখেছি, অনেকগুলো ক্লাসও দেখেছি, তাই বুঝেছিলাম,
তো ফেসবুক অ্যাডের মার্কেটিংয়ে স্যার একটাও তো অ্যাড নেই, আর কি আছে জানি না স্যার। তো স্যার, তো আমি তাদেরকে কি বলেছি, নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেককে আমি একই কথা বলেছি যে তোমরা যদি ডেস্কটপ পাবলিশিংয়ে 680 টাকা দিয়ে 10 টাইমস যদি রেজাল্ট পাও বলে মনে হয়, তাহলে কিন্তু ফেসবুক মার্কেটিংয়ে তোমরা 10 টাইমস পাবে না, লাইফ টাইম রিটার্ন পাবে। এটা এমন একটা প্রোডাক্ট। তো তোমরা আমাদের প্রতি বিশ্বাস করেছো, কেন বিশ্বাস করেছো আমার কথায়? না, আমি তোমাদের যে কেয়ারিংটা দিয়েছি, আমি তোমাদেরকে যে সাপোর্টটা দিয়েছি, তাতে তোমাদের এটুকু বিশ্বাস হয়েছে যে লোকটা আমাদের ঠকাবে না, অ্যাটলিস্ট ঠকাবে না। এই বিশ্বাসেই কিন্তু তোমরা ভর্তি হয়েছো, আজকে এই ক্লাসটা করছো। আর আজকে যদি আমি যেদিন তুমি প্রথম আমাকে আমি যদি প্রথমে এই অ্যাডটা দিতাম ডেস্কটপ পাবলিশিংয়ের জায়গায়, যে আমি ফেসবুক মার্কেটিং করাচ্ছি 3000 টাকায়, আমি তোমাদেরকে একদম মানে দায়িত্ব নিয়ে বলছি, তোমরা কেউ ভর্তি হতে না, আমি যতই বোঝাই, তাই না? আশা করি তোমরা আমার সঙ্গে সহমত হবে যে আমি যদি এটাকে মার্কেটিং করে বিক্রি করি, 3000 টাকা কোর্স ফি বলি অনলাইনে, কেউ আমার কাছে ভর্তি হবে কি বলো? ইয়েস অর নো? চান্সেস কতটা? সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, দিলে ভালো লাগবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, চয়ন যেটা বলেছে 70-30, এক্স্যাক্টলি। হ্যাঁ, কিছু একজন মেবি, ভেরি লো চান্সেস, রাইট। হয়তো 10%, মানে আমার যা লিড আসছে, ধরো এখন আমার ডেস্কটপ পাবলিশিংয়ে যদি আমাকে 30 জন ফোন করে, তার 10 জন ভর্তি হয়, ঠিক আছে? তো মানে 3 জন ফোন করলে 1 জন ভর্তি হয়, মানে 1/3 রেশিওতে চলে এসছে এখন। আগে আমার অনেক বকতে হতো, এখন অতটা বকতে হয় না। অনেকটা তোমাদের সাফল্য, তোমাদের ফিডব্যাক এবং ক্রমশ আমার যে আপডেটগুলো থাকে দেখে দেখে এখন যে মার্কেটটা তৈরি হয়েছে, এখন মোটামুটি এনকোয়ারি অটোমেটিক আসে, এখন মার্কেটিং না করলেও আসতে থাকে। অর্থাৎ সেই যে মার্কেটটা তৈরি হয়েছে, এখন আর ডেস্কটপ পাবলিশিং অতটা আমি ভাবি না। বাট আজকে যদি ফেসবুক মার্কেটিংয়ে আজকের দিনেও যদি ভাবি, তাহলেও কিন্তু চিন্তার বিষয় আছে। কেন না, এটার রেঞ্জটা আছে তোমার 3000 করেছি। তো 3000 যেহেতু করেছি, এটা শুনেই প্রথমে ধাক্কাটা লাগবে বুকে, ঠিক আছে? মানে বুক ধরে নিয়ে বসে পড়বে যে ঠিক আছে, যে না ভাই, এ পুরো মায়ের ভোগে যাবে। তো সেই কারণেই কিন্তু প্রথম আমার যেটা প্রয়াস ছিল, আমি কিন্তু ভাবিনি যে আমি ফেসবুক মার্কেটিং তোমাদের শেখাবো বা ফেসবুক মার্কেটিং আমি কোর্সটা করব। আমি কিন্তু প্রথম অ্যাডভান্স ডিডিপিকে নিয়েই ভেবেছি এবং অ্যাডভান্স ডিডিপিকে নিয়েই আমি চিন্তা ভাবনা করেছি। বাট অ্যাডভান্স ডিডিপির যে প্রমোশন, যে টেকনিক, সব কিছুই কিন্তু আমার ফেসবুক মার্কেটিংয়ের ওপর। এবং পরবর্তীকালে এটাকে নিয়ে যখন আমি আরও ডিপলি কাজ করেছি, যখন আমি সাকসেস পেয়েছি, তখন আমি এটাকে নিয়ে আরও ডিপলি ভেবেছি, কাজ করেছি এবং এখনও কাজ করে যাচ্ছি। এবং ফার্স্ট ব্যাচে আমার যারা আছে, তারাও আমাকে অনেক কোঅপারেট করেছে এবং এখনও R&D চালিয়ে যাচ্ছি, এবং তারাও আমাদের এই ব্যাচে ধীরে ধীরে আসবে। যেমন আজকে সৌরভ আছে, তো সৌরভ আমাদের প্রথম থেকেই আছে এবং এই ব্যাচটা সৌরভের পরে আমি আজকে সময় কম, তো পরের দিন আমি ওর এক্সপিরিয়েন্স শেয়ার করাবো। তো আমাদের বলেছি যে বিষয়টা অনেক বড় বিষয়, তো আমরা সেটাকে মোটামুটি 50-51 দিনের কমপ্লিট করার চেষ্টা করেছি। তো যাই হোক, এনিওয়ে নেক্সট স্টেজে চলে যাচ্ছি। তো যেটা হচ্ছে প্রোডাক্ট, তো যাই হোক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এই ক্লাসে আরও ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? তো এনিওয়ে, তো যেটা বললাম যে তোমাদের প্রিমিয়াম প্রোডাক্ট কিন্তু চট করে অ্যাডভার্টাইজমেন্টে হয় না, সেটা তোমার লয়াল কাস্টমার যারা থাকবে তারাই তোমাদের কিন্তু সেটা নেবে, কারণ প্রিমিয়াম কাস্টমার সবসময় প্রিমিয়াম হয়, ঠিক আছে? তো তার ফ্লেভারটাই আলাদা, সেটা সবাইকে দিলে নেবে না বা সবাই তার গুরুত্ব বুঝবে না, রাইট? এনিওয়ে, নেক্সট চলে যাচ্ছি, মিনিমাম রিকোয়ারমেন্ট টু রান এ ফেসবুক অ্যাড ক্যাম্পেনিং। এইবারে আমরা প্রোডাক্ট তো হয়ে গেল, এইবারে অ্যাড আমরা ক্যাম্পেনিং করবো। অ্যাড ক্যাম্পেনিংয়ের জন্য কী লাগবে না, দেখো, প্রথমে তো তোমার তো একটা ব্র্যান্ড লাগবে। মানে তুমি কিসের প্রোডাক্ট, তুমি কিসের মার্কেটিং করবে? না, তোমার কোনো একটা ব্র্যান্ড, কারো দোকান, কারো যাই হোক না কেন, ব্র্যান্ড, কোম্পানি, শপ, এনি কাইন্ড অফ, সেটা তোমাকে থাকতে হবে। এবার সেটা বাড়িতে থাকতে পারে, যেমন ধরো জীবিকা সংস্থান। জীবিকা সংস্থানে কিন্তু অ্যাজ সাচ মানে সেরকম যে দোকান বলতে যা বোঝায় সেটা নেই। হ্যাঁ, দোকান অবশ্যই তার এক্সিস্টিং আছে, তার রেজিস্ট্রেশন অ্যাড্রেস আছে, তার একটা অফিস আছে, কিন্তু এরকম নয় যে সেটা আমি রাস্তার ধারে গিয়ে করেছি বা বিরাট শোরুমে গিয়ে করেছি। সেটা আমি আমার বাড়ি থেকেই এটাকে, অফিসটাকে অপারেট করছি। তো কিন্তু তার লিগাল আইডেন্টিটি আছে। তো এক্স্যাক্টলি তার, তোমার, আমি বলতে চাই তো যে তোমার ব্র্যান্ড, তার জন্য একটা লিগাল আইডেন্টিটি থাকে।
ঠিক আছে, অর্থাৎ পেপার ওয়ার্ক যেন করা থাকে, এবং সেটা তুমি তোমার বাড়ি থেকে করতে পারো, যেখানে খুশি থেকে করতে পারো। ওকে, অর্থাৎ ব্র্যান্ড আইডেন্টিটি, দেন প্রোডাক্ট। কি প্রোডাক্ট? তুমি বাড়ি থেকে ধরো যেটা বললাম কফি মগের বিজনেস করবে, তুমি বাড়ি থেকে কম্পিউটার সেলসের বিজনেস করবে, তুমি বাড়ি থেকে স্ট্যাম্প ভেন্ডারের বিজনেস করবে, এনি কাইন্ড অফ বিজনেস, ঠিক আছে না? তুমি বাড়ি থেকে বললে জুয়েলারি ফ্যাশন শো করবে, করতেই পারো। কেক, তুমি কেক তৈরির বিজনেস করবে, যা খুশি। তো সেটা তোমার প্রোডাক্টকে আগে রেডি করতে হবে এবং প্রোডাক্ট ক্যাটাগরিজ করতে হবে, যেটা আমি আগেরবারেই বললাম। সেই প্রোডাক্ট তোমাকে রেডি রাখতে হবে। দেন হচ্ছে ফেসবুক পেজ। এবার তোমার একটা ফেসবুক পেজ বানাতে হবে, তারপর একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে। ল্যান্ডিং পেজ কী জিনিস পরে আসবো। যেটা বললাম যে ভার্চুয়াল দোকান, দোকান তো তোমার কাগজে কলমে হলো, এবারে যে কাগজ তোমার যে ল্যান্ডিং পেজ, মানে যেখানে তোমাকে চিনবে, জানবে, ঠিক আছে? ফেসবুক পেজ আছে, যেমন তোমার ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইট আছে, তো এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ। এনিওয়ে, তারপর আসছে আমাদের অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর তোমার ইমেজ বা ভিডিও অ্যাডটাকে লাগবে। তো এইগুলো তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট, এইগুলো থাকলে তবেই একটা আমি অ্যাড গিয়ে প্রমোট করতে পারবো, যেগুলো আমাদের টোটাল আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি যে জিনিসগুলো কী। আচ্ছা, এবারে এখানে একটা জিনিস ক্লাস নাম্বার 17 এসে একটা জিনিস আমরা দেখব। যখন আমরা পেজ ক্রিয়েট করে দিই, অনেকের পেজ ক্রিয়েট করা আছে, পেজ ক্রিয়েট করার পর দেখবে যে আমরা নর্মালি যখন কোনো পোস্ট করি, অটোমেটিক্যালি আমাদের ফেসবুক বুস্ট করতে বলে, বুস্ট। দেখবে বাঁ দিকে এখানে ব্লু কালারে যেটা দেওয়া আছে বুস্ট, এই বুস্ট করলেও কিন্তু স্পন্সর্ড অ্যাড হয়ে যায়। বাট এই যে বুস্ট আমরা করে দিই, এই বুস্ট করলে কিন্তু আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্ট প্রপার অ্যাডভার্টাইজমেন্ট হয় না। মানে আমরা যদি বলি যে একটা ফেসবুক থেকে যে অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট পাই, তার এখানে 10% থেকে 20% পাবো, 80% আমরা পাই না, ঠিক আছে? তো তার জন্য ক্যাম্পেনিং করতে হয়, যেটা ডান দিকে আছে। এই ডান দিকের অ্যাড আর বাঁ দিকের অ্যাডের মধ্যে ডিফারেন্স দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা পুরো অ্যাড কন্ট্রোল করি, এটাকে বলা হয় ফেসবুক বিজনেস ম্যানেজার। তো এটা আমরা কি জিনিস জানবো, ঠিক আছে? এটাই হচ্ছে ফেসবুক অপারেট করার জায়গা। এবং সেই ফেসবুক অ্যাডস ম্যানেজারে কী করে যাব, সেখান থেকে দেখানো হয়েছে। এবং ফেসবুক ম্যানেজারে কি আছে, ক্লাস নাম্বার 18, এটা হচ্ছে মেন জায়গা। এই জায়গায় এসে আমাদের যা খেলা খেলতে হবে, ঠিক আছে? এবং এখানে ফেসবুক অ্যাড ম্যানেজারের কি আছে না আছে, এগুলো আমরা ক্লাস নাম্বার 18 এসে দেখবো। এখানে 3টে পার্ট আছে, একটা হচ্ছে ক্যাম্পেন, অ্যাডসেট আর অ্যাড, যেটা এখানে আলাদা করে দেখানো হয়েছে। এই যে ক্যাম্পেন, অ্যাডসেট আর অ্যাড। ক্যাম্পেন কি, অ্যাডসেট কি, অ্যাড কি, এবং 3টে লেভেলে যে বলেছিলাম যে আমরা সেপারেটভাবে এটাকে ক্যাটাগরিজ করতে পারি, সেগুলো আমরা এখানে দেখব, ঠিক আছে? তো এখানেই হচ্ছে মেন কাজ, যেটা বলছিলাম যে ক্যাম্পেনিং, সেটা হচ্ছে এই জায়গা। তারপর এখানে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডস অবজেক্টিভ, তারপর এখানে অ্যাডস অবজেক্টিভ বলতে কি বুঝি, তারপরে আসবো চুজিং অফ রাইট অবজেক্টিভ। এখানে পুরো অ্যাড অবজেক্টিভ আমরা কাজ করবো, এবং খুব ইম্পর্টেন্ট ডিসকাশন আছে যেখানে, সেখানের মধ্যে যে ইনক্রিজিং অ্যাওয়ারনেস অফ ব্র্যান্ড, কী কারণে আমরা, মানে অ্যাড অবজেক্টিভের কথার অর্থ হচ্ছে আমরা অ্যাডটা কী উদ্দেশ্যে করব, ঠিক আছে? যে আমরা সেল বাড়ানোর জন্য করব, না মানুষকে জানানোর জন্য করব, ইনক্রিজ সেল। তো বিভিন্ন কারণে কি কি করব, তার জন্য কি কি করতে হবে, সেগুলো আমরা এখানে ডিসকাশন করব। তারপর হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা কাস্টমারকে টার্গেট করি। আগেরটা কি বললাম, যে কি উদ্দেশ্যে অ্যাড করবো, আর সেকেন্ড কি বললাম, অ্যাড সেটে আমরা কি করি, হ্যাঁ, কোন ধরনের কাস্টমারকে আমরা টার্গেট করব, অর্থাৎ কোন এরিয়া, কোন বয়স, কি তার ইন্টারেস্ট, সমস্ত কিছু, এবং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সে কি মোবাইল ইউজ করে, কোথায়, মানে কি কোম্পানির মোবাইল ইউজ করে, এরকম চাইলে এরকমও করতে পারি। মানে আমি যদি বলি যে আমার সমস্ত অ্যাডগুলো স্যামসুং যারা মোবাইল ইউজ করে তাদের কাছে যাক, কেউ যদি বলি ভিভো ইউজ করে তার কাছে যাক, এভাবেও পাঠানো যায়, ঠিক আছে? তো এটা একটা এমন জায়গা, এখানে এসে দেখবে যে কি সুন্দরভাবে ফেসবুক আমাদের পুরো ডিটেলিং করেছে কাস্টমার টার্গেট করা। তো সেটার খুব ভাস্ট চ্যাপ্টার, এই জায়গাটা খুব ভাস্ট চ্যাপ্টার, সেটা আমরা দেখব। তো আলটিমেট উদ্দেশ্য যেটা হচ্ছে টার্গেটিং অ্যাড সেট এরিয়াতে। আর অ্যাড সেট আপ হচ্ছে ফাইনাল সেট আপ, যেখানে আমরা বললাম অ্যাডটাকে ক্যাম্পেনিং করবো। ক্যাম্পেনিং মানে ওই যে অ্যাডটাকে এখানে ইমেজ অ্যাড, ওই টাইটেল, হেড, তারপর হচ্ছে গিয়ে ডেসক্রিপশন আর কল টু অ্যাকশন, এই যে বাটনগুলো আমরা লাগাই বা যে টাইপ করব, সেটা এই জায়গা, ঠিক আছে? তারপরে অ্যাডের কিছু ফরম্যাট আছে, ঠিক আছে? ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্রাউজাল, কালেকশন, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, সেগুলো কী জিনিস আমরা জানবো। দেখবে তোমরা অনেক অ্যাড দেখেছো নিশ্চয়ই, যখন দেখবে কিছু কিছু অ্যাড আছে সিঙ্গেল ইমেজে আসে,
কিছু কিছু ভিডিও আসে, আবার কিছু কিছু দেখবে স্ক্রল করলে ডান দিক বাঁ দিক থেকে অনেক স্ক্রলিং হতে থাকে, 5-7টা ইমেজ পরপর পরপর যেতে থাকে, মানে ওপরে একটা হেডিং আর নিচে 5-7টা প্রোডাক্ট যেতে থাকে। তো এগুলো হচ্ছে কিন্তু ফেসবুক অ্যাড, ক্যারাউজাল অ্যাড বলে, ঠিক আছে। তো এগুলো সবই আমরা শিখবো, সব কিছুই আমরা দেখতে পাবো, কোনো অসুবিধা নেই। যেখানে বললাম ইমেজ, ভিডিও, ক্যারাউজাল, কালেকশন, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, তো এত ধরনের থাকে। তো তোমরা ন্যাচারালি ইমেজ অ্যাড আর ভিডিও অ্যাডটা দেখেছো, বাট ক্যারাউজাল, কালেকশন, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দেখলেও বুঝতে পারো না যে এগুলো কী জিনিস। তো জাস্ট একটা বললাম, ক্যারাউজাল সেটাকেই বলে, একসঙ্গে অনেকগুলো অ্যাড, অনেকগুলো ইমেজ অ্যাড পরপর পরপর যেতে থাকে, ডান দিক বাঁ দিক করলে তুমি দেখতে পাবে, রাইট। তো আশা করি ক্লাস নম্বর 24 মাত্র হয়েছে, আশা করি বুঝতে পেরেছো যে যতটা বলেছি মোটামুটি যে জিনিসটা কীভাবে এগোচ্ছে বা কীভাবে আমরা এগোবো। তারপর ক্লাস নাম্বার 25 পেজ লাইক ক্যাম্পেনিং, যেটা ওখানে বলেছিলাম সেটা আবার এখানে প্র্যাকটিক্যালি এখানে দেখানো হয়েছে যে কীভাবে আমরা ক্যাম্পেনিং করবো। পেজ লাইক ক্যাম্পেনিং করতে গেলেও স্টেপ বাই স্টেপ তার প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা দেখব। তারপরে আসবো আমরা ল্যান্ডিং পেজ কনসেপ্ট। ল্যান্ডিং পেজে আমরা দুটো জিনিস ইউজ করবো, একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল। তো ফেসবুক পেজ নিয়ে আমরা আগেই বলে দিয়েছি, তো এরপরে আসছি আমরা ইউটিউব চ্যানেল, যেটা আমাদের ফার্স্ট ব্যাচে আমি দেখাইনি। তো পরবর্তীকালে আমার মনে হয়েছে যে ইউটিউব চ্যানেলটা ইনকর্পোরেট করা দরকার, নাহলে অসুবিধা হবে এবং অসুবিধা হচ্ছে। তো সেই কারণে সেকেন্ড ব্যাচ থেকে এবং সেই কারণে ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদেরও এই ব্যাচে অ্যাড করা হয়েছে। তো ইউটিউব চ্যানেলটা আমি ডিটেলসে দেখাবো। তো ইউটিউব চ্যানেল আমাদের ভীষণভাবে আমাদের হেল্প করে আমাদের কাস্টমারদেরকে রিটেনশন করানো, ঠিক আছে। কেননা ভিডিও অ্যাড এমন একটা অ্যাড বা এমন ট্রিক্স আছে এখানে, যেখানে কাস্টমার দেখতে ভালো লাগে, বা এগুলো পরবর্তীকালে আমরা যদি এটাকে ভালোভাবে একটা সিস্টেমে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করারও একটা জায়গা আছে। এবং এখানে যদি আমরা সবাই কোলাবোরেট করে কাজ করি, প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই চ্যানেল বলো, ফেসবুক পেজ অনেকভাবে গ্রো করতে পারে। সেগুলো আমরা যখন আমরা এই সব জিনিস করব বলবো। তো অলরেডি আমরা একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে করেছিলাম এবং যথেষ্ট সাকসেস পেয়েছি। তো খুব ভালো জিনিস এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে ভালো করে। অনেকেরই ফেসবুক চ্যানেল আছে, আমি সেই কারণে কয়েকদিন আগে আমি বলেছিলাম কার কার চ্যানেল আছে তোমরা বলো তো। তো অনেক দিয়েছিলাম, জাস্ট দেখছিলাম যে চ্যানেলগুলোর কী স্টেটাস। তো অনেকের আমি দেখেছি 5 বছর, 2 বছর, 3 বছর চ্যানেল, তো তাদের সেরকম ইউজার নেই বা সাবস্ক্রাইবার নেই বা ওয়াচ আওয়ার নেই, বা অনেকের আছে হয়তো ওয়াচ আওয়ার অনেক হয়ে গেছে, ইউজার অনেক আছে, বাট তার মনিটাইজেশন হয়নি। তো এই প্রবলেমগুলো আছে। তো তোমরা যদি প্রথম থেকে গাইডলাইনগুলো ঠিকঠাক নাও, যে গাইডলাইনগুলো এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি বা বোঝাবো, যে একদম হাউ টু ক্রিয়েট এ নিউ চ্যানেল, একদম চ্যানেল টপিক থেকে চ্যানেল ডেসক্রিপশন, চ্যানেল আর্ট, লোগো, ভিডিও মেকিং, কী করে ভিডিও মেক করবে তার কিছু জিনিস বলবো, ভিডিও থাম্বনেল, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এন্ড স্ক্রিন, ভিডিও আপলোড রুল, মেটাডেটা, এসইও, চ্যানেল অ্যানালিটিক্স, হাউ টু ইনক্রিজ ইউর সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াচ টাইম, চ্যানেল সেটিং অ্যান্ড মনিটাইজেশন, এতগুলো টপিক আমি কভার করে দেবো। আশা করি এগুলো করার পর তোমরা যদি জিনিসটা স্টার্ট করো, অ্যাটলিস্ট ভুল পথে যাবে না। তো আমাদের একটা বেসিক, আমি যেটা মনে করি, যদি 1 বছর টার্গেট আমি যদি না নিই, আমি যদি এটাকে 6 মাসের টার্গেট বা 9 মাসের টার্গেট, খুব বেশি হলো 9 মান্থ টার্গেটের মধ্যে আমার মনিটাইজেশনের যে জায়গাটা আছে, সেই জায়গার যে রুলস আছে, 4 ঘন্টার ওয়াচ আওয়ার এবং 1000 সাবস্ক্রাইবার, সেটাকে আমি করে নেবো। তো সাবস্ক্রাইবার হয়ে যায়, ওয়াচ আওয়ারটা মেন। তো সেগুলো কীভাবে কী করতে হয় আমি মোটামুটি এখানে গাইড করে দেবো। এতে দুটো জিনিস তোমাদের হবে, একটা হচ্ছে তোমার তো অ্যাজ এ ল্যান্ডিং পেজ হিসেবে এটাকে কাজে লাগাতে পারবে, আর দ্বিতীয়ত পরবর্তীকালে যদি মনিটাইজেশন হয়ে যায় আর এটার পেছনে যদি একটু কাজ করতে পারো, তাহলে কিন্তু আগামী দিনে এটা একটা সাইড ইনকাম হিসেবে চলে আসবে। তো এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। তো এবং সেটা আমি বুঝেছি বলেই তোমাদের এই কোর্সে আমি কিন্তু অ্যাড করেছি। আরেকটা জিনিস যেটা নিশ্চয়ই তোমরা দেখেছো, যে যখন কোনো ইউটিউব চ্যানেল আমরা প্রমোট করি, তখন একটা লিঙ্ক আমরা জেনারেট করি। সেই লিঙ্কটাতে আমরা কি করি না, যখনই কেউ ক্লিক করে অটোমেটিক সাবস্ক্রাইবার অপশানটা চলে আসে এইভাবে। এতে কি হয় না, সাবস্ক্রাইবিং চান্সেসটা, রেটটা বেড়ে যায়। মানুষ সবসময় মনে রাখবে যে কেউ তোমাকে ভালোবেসে কিছু করবে না, যখন তার কোনো দরকার হয়। এই কথাটা ভালো করে বুঝবে আমার এই কথাটা। কেউ কিন্তু তোমাকে ভালোবাসে না, কেউ কিন্তু আমাকে ভালোবাসে না। ভালো সেই তখনই বাসবে যখন তোমার প্রয়োজন বা নিডসটা ফুলফিল হবে। মানে তোমার বউ তোমার যদি থাকে, তোমার মানে মা বাবা, ভাই বোন, সবার কাছে কিন্তু একই কথা প্রযোজ্য। যেদিন তোমার ছেলে বড় হবে, ইনকাম হবে, আর সেদিন তোমাকে ভালোবাসবে। যেদিন ইনকাম থাকবে না, সেদিন তোমার কাছে কেউ থাকবে না। অর্থাৎ তাহলে কি তুমি খারাপ? না, তোমার নিডসটা সেদিন ফুরিয়ে গেছে বা তুমি নিডসটা ফুলফিল করতে পারছো না, সেই কারণে কিন্তু তুমি খারাপ হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই। মানে
আমার ইউটিউব চ্যানেল যদি তোমার কোনো নিডস ফুলফিল করে তবেই কিন্তু তুমি সাবস্ক্রাইব করবে, আদারওয়াইজ করবে না, ঠিক আছে না? তো বিষয়টা সেই জায়গাতেই ভেবো না যে কেউ সাবস্ক্রাইব অটোমেটিক করবে। তুমি লিঙ্ক পাঠাতে থাকবে, সবাই দেখবে, সাবস্ক্রাইব কেউ করবে না। যেদিন মনে হবে না রে শালা এইটা থেকে করলে অনেক কিছু শিখতে পারছি, সেদিনই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? বা তুমি হাতে পায়ে ধরে কাউকে সাবস্ক্রাইব করিয়ে দিতে পারো, কিন্তু ওয়াচ আওয়ার বাড়াতে পারবে না, ঠিক আছে? তো এগুলোর জন্য অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি করতে হয়। তো সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো আবারও বলছি যে নিডস তোমার ক্রিয়েট করতে হবে, নিডস তোমাকে কীভাবে করতে হয় সেগুলো শিখতে হবে। অর্থাৎ তোমার যে ভ্যালু, তোমার যে ডিমান্ড, সেটা মার্কেটে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমি একটা ব্যক্তি দিয়ে বললাম, সেটা তোমার ব্যবসার ক্ষেত্রে সেম জিনিস, তোমার ব্যবসার সেই ডিমান্ডিং পার্টটা ক্রিয়েট করতে হবে, তাতে লোকে অটোমেটিক আসবে, অটোমেটিক ঘুরে বেড়াবে। তো দেখো, আমি বিষয়টা আবারও বলছি, আমি যে তোমাদের ক্লাসগুলো করাই বা তোমাদের যে জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু তথাকথিত সিলেবাস ফলো করি না, আমি কিন্তু তথাকথিত কোনো ট্রেনিং সেন্টারের মতো পড়াই না। আমি একদম ফিল্ডের পুরো গল্প বলি, আর ফিল্ডের যে এক্সপিরিয়েন্স সেগুলোই শেয়ার করি। তো আমিও লাস্ট আজকে 6-8 মাস ধরে এর পেছনে পড়ে আছি, মানে 24 ঘন্টার 18 ঘন্টা এর পেছনে পড়ে আছি, সকাল সেই 9টা থেকে রাত 3টে পর্যন্ত এর পেছনে লেগে থাকি। তো সবসময় আমি চিরন্তন মানে বহু সাকসেসফুল মানুষের আমি স্টাডি করেছি, নিজের কাজ স্টাডি করেছি। তো করে করে কিন্তু মোটামুটি ইউটিউব চ্যানেলটা আমি বলতে পারো মোটামুটি আমি গ্রিপে নিয়ে চলে এসেছি, এটুকু আমার মানে বিশ্বাস। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা একটু ফলো করো, গ্রোথটা ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে। অ্যাটলিস্ট তোমাদের যে চ্যানেল যদি কারো তোমাদের থেকে থাকে আর আমার চ্যানেলটা একটু ফলো করে দেখবে, তাহলে বুঝতে পারবে গ্রোথটা কী। অর্থাৎ আমার চ্যানেলের বয়স মাত্র 4 মাস, সেই 4 মাসের আমি কী হারে গ্রোথ এনেছি। এবং লাস্ট মাস, বিশেষ করে তোমরা যদি আগস্ট মাসটা ফলো করো, আগস্ট মাসটা ফলো করবে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, সাবস্ক্রাইবার, ওয়াচ আওয়ার থেকে শুরু করে এভরিথিং আমি একটা স্ট্র্যাটেজি নিয়েছি। তো সেই স্ট্র্যাটেজি নিয়ে আমি ফলো করছি এবং সেখানে দেখছি আমার ওয়াচ আওয়ার, সাবস্ক্রাইবার অটোমেটিক কিন্তু একটা নির্দিষ্ট হারে বাড়তে আছে, ঠিক আছে? সেখানে আমার কোনোভাবে কোনো ইনফ্লুয়েন্স নেই, আমি শুধুমাত্র কিছু জিনিস ফলো করছি, কিছু রুল ট্রিক্স মেনটেন করছি, তাতেই কিন্তু আমার ওয়াচ আওয়ার বাড়তে শুরু করেছে, ঠিক আছে? প্রত্যেকটা যেমন লাস্ট তোমাদের বলি, আমি যেখান থেকে এটা শুরু করেছি, মানে ওই একদম আমার যে কি বলবো, যে রিসার্চের ফসল, সেটা হচ্ছে লাস্ট যে আমার ভিডিও দুটো দিয়েছি, সেটা হচ্ছে তোমার STM আর SRV যে কীভাবে ইনস্টল করতে হয়। ওই দুটোর পর থেকে যত ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওর কিন্তু পারফরমেন্স ভালো বা রিচ ভালো। তো তার কারণ হচ্ছে ওখানে ওইগুলোতে মোটামুটি আমার যে লাস্ট রিসার্চ বলতে পারো, তার আমি সেখানে ওইগুলো এক্সিকিউট করছি এবং ধীরে ধীরে সেগুলোতে দেখছি কি রেজাল্ট আসছে, এবং দেখছি হ্যাঁ সত্যি রেজাল্ট ভালো আসছে। তো অর্থাৎ মানে এরকম পড়ে কিছু হয় না, ঠিক আছে? তো পড়ে মোটামুটি বুঝতে পারবে, বাট সেটা যতক্ষণ না এক্সিকিউট করে রেজাল্ট পাবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না। তো সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে গেলে কী কী লাগে, কী কী ভুল আমরা করি বা কী কী করতে হয়, এই যে মেটা ডাটা, SEO, চ্যানেল অ্যানালিটিক্স, এইগুলো জানতে হবে। তবে তুমি আমি যে বলো না যে রেজাল্ট বাড়ছে আমি বুঝি কী করে, না আমি চ্যানেল যে অ্যানালিটিক্স পার্টটা আছে আমি এটা খুব ভালোভাবে খেয়াল করি, ভালোভাবে অ্যানালিসিস করি এবং দেখতে পাই। ইউটিউব বা ফেসবুক কিন্তু আমাদের দেখিয়ে দেয় যে পার ডে আমাদের চ্যানেলে কতজন আসছে, কীভাবে কী করছে, এভরিথিং সব কিছু দেখিয়ে দেয়। ওকে, তো তোমার দোকানে যদি পার ডে 200 জন ভিজিট করে, নিশ্চয়ই তোমার তাহলে মানে কেনাকাটা হবে। আর তোমার দোকানে যদি কেউ না ভিজিট করে, কেনাকাটা হবে কি? তো আমি যদি বুঝি যে আমার দোকানে রোজ 200 জন, 500 জন, 2000 লোক ঘোরাফেরা করছে, তাহলে ডেফিনেটলি আমি জানি যে আমার আজ না হলেও কাল কেনাকাটা হবেই হবে। আমি বোঝাতে পারলাম আমার কথাটা? তো সেই কারণে অ্যানালিটিক্স প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো ফেসবুক অ্যানালিটিক্স এবং ইউটিউব অ্যানালিটিক্স খুব ভালোভাবে জানতে হবে, এবং সেটা তোমাদের ডে ওয়াইজ ওয়াচ করতে হবে, এবং সেটা আমি পার ডে অ্যাটলিস্ট 15 মিনিট হলেও অ্যানালিসিস করি, এবং সেটা করে করে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এবং সেটা তোমাদের গাইড করবে এবং তোমাদেরও করতে হবে আগামী দিন। অর্থাৎ তোমাদের এখন যারা কাউন্টার আছো, সেই কাউন্টারে নিশ্চয়ই দেখতে পাও যে পার ডে 20 জন 30 জন আসে। এবার ভাবো 20 জনের জায়গায় 200 জন হলো ভালো লাগবে, আবার 20 জনের জায়গায় 2 জন হয়ে গেলে খারাপ লাগবে না? এবং তুমি বুঝতে তোমার যে কাস্টমার কমতে রয়েছে বা তোমার দোকানের ব্যবসা কমতে শুরু করেছে। তো কী করো, সেটা কাস্টমারের আনাগোনা দেখেই আমরা বুঝতে পারি, ঠিক কি না? যদি আমি একটু ঠিক বলে থাকি বা ভুল বলে থাকি, তোমরা চ্যাট করো একটু, আমার ভালো লাগবে, বা তোমরা ঘুমিয়ে গেছো কিনা যা শুনছো সেটা আমি বুঝতে পারবো। এনিওয়ে, তো এবার আসছি আমি নেক্সট ক্লাসে, ক্লাস নাম্বার 28। এটা হচ্ছে ফেসবুক অ্যাড মার্কেটিং। তো ফেসবুক অ্যাড মার্কেটিং আমরা লাইভ এক্সাম্পল স্টার্ট করব।
একটা অ্যাড প্রমোট করব। এখানে অ্যাডগুলো কীরকম আমি বলে দিয়েছি। এবার সেই অ্যাডগুলো এখানে একটা আমরা ছোট্ট করে একটা এক্সাম্পল দেখব, লাইভ এক্সাম্পল আমরা করব, যেটা আমরা সৌরভ যে প্রথম ব্যাচ ছিল সেখানেও আমরা করেছিলাম। তো এটা একটা মোটামুটি একটা এক্সাম্পল দিয়েছি, এটা খুব ছোট্ট এক্সাম্পল, এর থেকে আমরা বড় করেছি অ্যাকচুয়ালি। মানে এখানে আমাদের 20,000-এর এখন দেখাচ্ছে এটা, বাট লাস্ট আমাদের 26,000 হয়েছিল। মানে জিনিসটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেনিং করেছিলাম, সেই ক্যাম্পেনিংয়ে আমাদের মোট খরচ হয়েছিল 2,000 টাকা, আর আমার রেভিনিউ এসেছিল 26,000 টাকা, এবং তার টাইম লাইন ছিল 7 ডেজ। মানে ফেসবুক অ্যাডের মাধ্যমে কিভাবে রোজগারটা হচ্ছে বা ইনকামটা আসছে, সেই প্রসেস তোমরা নিজে হাতে করবে, সেটা তোমাদের নিজেদের এতে করবে কি আমার এখানে করবে, সেটা পরবর্তীকালে আমরা আলোচনাতে করব। তো প্রথম ব্যাচে আমরা তো আমারই প্রোডাক্ট দিয়ে আমরা এটাকে এক্সপেরিমেন্ট করেছিলাম বা দেখিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি 2,000 টাকার একটা ক্যাম্পেনিং করেছিলাম। সেখানে আমরা 3টে স্টেজে ভেঙেছিলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেছিলাম প্রথমে, তারপরে সেটাকে প্রমোট করেছিলাম, তারপর রিমার্কেটিং করেছিলাম। টোটালে আমি 2,000 টাকা মাত্র খরচ করেছিলাম। তো সেই 2,000 টাকা খরচ করে আমার 26,000 টাকার নেট প্রফিট এসেছিল, ঠিক আছে। তো এটা একটা ছোট্ট, তাহলে ভাবো এক সপ্তাহ আমি 2,000 টাকা মাত্র খরচ করে 26,000 টাকা নিয়ে এসেছিলাম। এটা আগের ব্যাচের যারা ক্যান্ডিডেট ছিল তারা এটা এক্সিকিউট করেছে, ঠিক আছে। তো এখানে যদি আগের ব্যাচের কেউ থেকে থাকে, সম্ভবত শুধু সৌরভ, হ্যাঁ সৌরভ আছে। তো সৌরভ নিশ্চয়ই আমার তুমি মনে আছো, এবং সৌরভ খুব অ্যাক্টিভ পার্টিসিপেন্ট যেটা এরা করেছিল। তো সৌরভ নিশ্চয়ই যদি সহমত হও, সৌরভ কিছু কমেন্টস করো এখানে, ইয়েস অর নো। তো তোমাদের বেলাও আমরা একটা প্রোগ্রাম এখানে লাইভ এক্সাম্পল করব, যাতে তোমরা দেখবে যে কী করে ক্যাম্পেনিং হয়, কী করে কাস্টমার আসে, কাস্টমারের সঙ্গে কীভাবে ডিল করতে হয়, কাস্টমার কী করে পেমেন্ট করে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা দেখব। তো এটা খুব দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের এই লাইভ প্রজেক্টটা যখন করবে। তো লাইভ প্রজেক্ট আমি এই কারণেই তোমাদের বলেছিলাম যে দেখো এই যে ডিসকাশনগুলো, এটা রেকর্ডিংয়ে তোমাদের শুনলে সেই মজাটা পাবে না বা সেই ফ্লেভার পাবে না। তো তোমাদের প্রথমে শুনতে হবে, জানতে হবে, তারপরে আবার রেকর্ডিংটা শোনো, ঠিক আছে, বাট ফার্স্ট টাইম কিন্তু তোমাদের আমার সঙ্গে ইন্টারাক্ট করতে হবে। এই যে তোমাদের বলছি যে বুঝতে পেরেছো বা শুনছো, বা এই যে ডিসকাশনটা লাইভ করছো, আশা করি বুঝতে পারছো যে এই প্রোগ্রামটাকে যদি আমি রেকর্ড করে পাঠাতাম, তো ফার্স্ট টাইম তোমাদের শুনে কি এতটা ভালো লাগতো বা এতটা তোমাদের মনোগ্রাহী হতো? আমার মনে হয়তো হতো না। তোমাদের কি মত, আশা করি মেসেজ করো, টেক্সট করো, ভালো লাগবে। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? তোমাদের কোনো রকম আমি পাচ্ছি না। ওকে ওকে। তো এনিওয়ে, তো লাইভ প্রজেক্ট আমরা বিভিন্ন রকম করব। তো এখন যে পজিশনে আছি, পরবর্তীকালে আমরা এই রেঞ্জটা আরও বাড়াবো, ঠিক আছে। এবার এখানে আসছি আমরা একটা ড্যাশবোর্ডে কি দেখায় না, আমরা যখন কেন ক্যাম্পেনিং করি, সেই ক্যাম্পেনিংয়ের কী স্ট্যাটাস থাকে আমরা দেখতে পাই, বা আগের যে ক্যাম্পেনিংগুলো করেছিলাম তার কি স্ট্যাটাস থাকে দেখতে পাই, কবে চালিয়েছিলাম, কত টাকা খরচা হয়েছিল, কত ইউজারের কাছে গেছিলো, ইত্যাদি সমস্ত কিছু আমরা এই ক্যাম্পেনিংয়ের রেজাল্ট অ্যাজ এ ড্যাশবোর্ডে একটা অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাই, ঠিক আছে। দেখবো আমরা কীভাবে রিপোর্ট দেখতে পারি। তারপরে আসি যেটা বলছিলাম, পেজ ইনসাইটস, অর্থাৎ একটা পেজে পার ডে, ভালো করে শুনবে, পার ডে, পার উইক, পার মান্থ কতজন ভিউয়ার আসছে, কতজন লাইক করছে, কতজন পেজে ঘাঁটাঘাঁটি করছে, এবং সবথেকে বড় মজার জিনিস যেটা আমি প্রথম জেনেছিলাম, দেখেছিলাম, আমি অবাক হয়ে গেছিলাম, আমার এই পেজটা কোন এরিয়া থেকে লোকে দেখছে, কোথা থেকে কটার সময় দেখছে, কোন বয়সের লোক দেখছে, সমস্ত কিছু কিন্তু আমি দেখতে পাই। সেই কারণে আমি বলেছিলাম যে আমার এই পেজে ম্যাক্সিমাম ইউজার আছে কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, এই এরিয়াগুলোতে, বা আমাদের সাউথ চব্বিশ পরগনা, এই এরিয়া থেকে প্রচুর পরিমাণে ভিজিট করে এবং প্রচুর পরিমাণে এটাকে লাইকও করেছে। অর্থাৎ আমার যারা ইউজার তারা কোন কোন এরিয়া থেকে আসছে আমি কিন্তু জানি, আমি কিন্তু দেখতে পাই।
মানে এটা কিন্তু তুমি মানে ভার্চুয়াল এই জগতে যে তোমার কত বড় পাওনা, মানে তুমি সেটা বুঝতে পারবে যখন এই পেজ ইনসাইটসটা অ্যানালিসিস করবে। অর্থাৎ এখান থেকে যেটা বললাম যে সাপোজ ধরো তুমি জানতে পারলে যে কলকাতা থেকে তোমার এই পেজটা যদি 100 জন দেখে থাকে তার 30 জন কলকাতা থেকে, তারপরে তুমি দেখলে যে আর যে 50 জন বা 40 জন সেটা মালদা এবং মুর্শিদাবাদ থেকে, বাকি তোমার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সারা পশ্চিমবঙ্গে রয়েছে, কিন্তু মেন যে আমার অডিয়েন্স তারা কিন্তু কলকাতা, মালদা, মুর্শিদাবাদের। তাহলে সেটা আমি জানলাম কি করে? এবং তোমরা পরবর্তীকালে যদি একটু ভালো করে দেখে থাকো বা আমাদের যারা স্টুডেন্ট আছে তারা দেখবে ম্যাক্সিমাম মালদা, মুর্শিদাবাদ, কলকাতা আর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের স্টুডেন্ট। আর বিহার আর বলো বীরভূম, বাঁকুড়া, বা অন্যান্য যে সমস্ত নদিয়া, সেই সমস্ত জেলারও সমস্ত জেলার আমার স্টুডেন্ট আছে, কিন্তু সেক্ষেত্রে হয়তো কোনো কেউ 2 জন, কোনো ডিস্ট্রিক্ট থেকে 3 জন, কোনো ডিস্ট্রিক্ট থেকে 5 জন, কিন্তু এই 100 জনের মধ্যে মালদার আছে 25 জন, মুর্শিদাবাদের আছে 25 জন, কলকাতার আছে 30 জন। তো এই যে হিউজ অ্যামাউন্টের যে মানে হিউজ পরিমাণ যে ক্যান্ডিডেট, তো এই যে ট্রেন্ড আমি বুঝতে পারি, সেটা তুমিও বুঝতে পারবে যে তোমার ব্যবসার কাস্টমার কোথাকার লোকজন বেশি আসছে এবং কোথায় তোমাকে হিট করতে হবে। এটা এত বড় একটা অ্যাডভান্টেজ যে তুমি চিন্তাও করতে পারবে না। মানে সেই কারণেই বলছি যে আমরা হয়তো মানে সেইভাবে কোনো দিন ভাবিনি যে ফেসবুক পেজটা কি, বা ফেসবুক দেখে আমি সেদিন বলেছিলাম যে ফেসবুক জিনিসটা কি যতক্ষণ না জানবে, যতক্ষণ না ভেতরে ঢুকবে, ততক্ষণ তুমি এর ফ্লেভারটা পাবে না। আর যেদিন জানবে সেদিন পাগলে যাবে, সেদিন বলে মানে সেদিন ঘুম আসবে না, ঠিক আছে, ঘুম আসবে না, এই ফেসবুক নিয়েই পড়ে থাকবে। কেন না, তুমি যখন দেখবে যে ভাই 2 টাকা ইনভেস্ট করে 10 টাকা রিটার্ন এবং 7 দিনের মধ্যে, তুমি পাগলে যাবে, ঠিক আছে না। তুমি মানে সেটাই বলছি আর কি, আমি যত এর মধ্যে ঢুকছি তত যেন আমি সব কিছু ভুলে এর মধ্যেই ডুবে আছি, এবং যার ফলে আমার শরীরও খারাপ হচ্ছে আর ঘরে অশান্তিও হচ্ছে। কিন্তু হ্যাঁ, ব্যবসার শ্রীবৃদ্ধি আমি করছি, তো যাই হোক সেটাকে ব্যালেন্স করতে হবে। তো এনিওয়ে, বিষয় যেটা সেটা হচ্ছে বিষয়টার মধ্যে ডুবতে হবে, রাইট? তাহলে কিন্তু ব্যবসার কোনোভাবেই তোমাদের পেছন ঘুরে তাকাতে হবে না। এনিওয়ে, নেক্সট যেটা যাচ্ছি, সেই কারণেই আমি তোমাদের বলেছিলাম, দেখো অনেককেই বলেছি যে দেখো তোমরা ফেসবুকটায় এসো, তোমরা ডিজিটাল মার্কেটে এসো, তোমাদের মানে সত্যি তোমাদের দুঃখ আমি দেখতে পাচ্ছি না। মানে তোমাদের যে এত স্কিল, তারপরেও তোমরা বলছো স্যার কাজ নেই, কিছু নেই। সেই জন্য বলছি তো তোমরা ফেসবুকটা একবার দেখো, তোমাদের নিজেদের জীবন পাল্টে যাবে, তোমাদের জীবন পাল্টে যাবে। পার ডে 1000 টাকা রোজগার করাটা কোনো ব্যাপার নয়। মানে এই মুহূর্তে আমি সৌরভ আমার সঙ্গে আছে, মানে সৌরভকে অনেকটা আমার তোমরা হয়তো অনেকেই জানো, মানে আমি একটা কোর টিম বানিয়েছি অলরেডি, যারা একদম আমি যে নতুন যে প্রজেক্টটা করেছি, যে কাস্টমার এন্ড থেকে যে কাজগুলো আমি নেবো, নিয়ে কাজ করব, সেক্ষেত্রে সেখানে আমাদের মানে টেকনিক্যাল সাপোর্টও আছে এবং সফটওয়্যার সাপোর্ট আছে, প্লাস আমাদের যে ডিটিপি সাপোর্ট, 3টে নিয়ে আমি কাজ করছি। তো সেখানে অলরেডি আমাদের যে ওই টিমে, ওয়ার্কিং টিমে আমাদের সৌরভ আছে, নরোত্তম আছে, চয়ন আছে, মনিরা আছে, কৃষ্ণেন্দু আছে। তো এদেরকে আমি ফার্স্ট সিলেক্ট করেছি কয়েকজনকে। তো ধীরে ধীরে আবার যারা আগ্রহী হবে আমি তাদেরকেও নেবো, বা আমি ওয়াচ করছি কীভাবে কার কী নিডস আছে, আমি তাদেরকে নিচ্ছি। এবং এই মুহূর্তে সৌরভ সব থেকে এগিয়ে আছে, এবং সৌরভ পার ডে আমার থেকে এখন মোটামুটি এই কয়েকদিন মোটামুটি একটা প্রথম দিকটা ও অনেক ফ্রি কাজ করেছে, ওকে অনেক আমি দেখেছি, বাজিয়েছি, এবং ওর দেখেছি যে কতটা ওর নিডস আছে এবং কতটা ও আমাকে ট্রাস্ট করে। সব কিছু দেখার পর মোটামুটি এখন সৌরভ পার ডে কিছু না কিছু কাজ করে। মানে আজকে ধরো সৌরভকে আমি 2টো লিড দিয়েছি, সৌরভ 2টো কাজ করেছে, তো যে ইনকাম হয়েছে সেখান থেকে সৌরভেরও একটা সৌরভকে আমি পার্সেন্টেজ এটা ছোটো হলেও দিই। আশা করি আগের দিন সৌরভ, মনিরা তোমাদের 200 টাকা, 500 টাকা, 300 টাকা, যাই হোক একটা মোটামুটি প্রত্যেকেই একটা দেখেছো যে ওরা ইনকাম শুরু করেছে। তো এনিওয়ে, তো আস্তে আস্তে করে প্রত্যেক দিনই এবার ওদের ইনকামটা জেনারেট হচ্ছে। যেমন আজকে নরোত্তমকে আমি কালকে একটা ডিটিপি ডিজাইন দিয়েছি, আজকে সৌরভকে একটা লিড দিলাম, সৌরভ এক্ষুনি একটা কাজ করলো। তো যাই হোক, প্রত্যেক দিনই 100, 200, 300 করে আসা শুরু হয়ে গেছে, কিন্তু এরকম নয়, মানে আমাদের প্রয়াসটা। তাহলে কি আমি সবসময় দেখো চেষ্টা করছি কিন্তু নতুন কিছু ভাবার, কিন্তু হ্যাঁ আবারও বলছি, তাহলে সেটা কী করে করছি, আমি কিন্তু পুরোটাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করছি।
এবং আমি মানুষকে এমনভাবে পরিষেবা দিচ্ছি এবং এমনভাবে ট্রাস্ট তৈরি করার চেষ্টা করছি যে দাদা আপনার 1 টাকাও বিফলে যাবে না, এবং যার ফলে আমি কোনো কাস্টমারের সঙ্গে যখন ডিল করি সে মরে গেলেও কিন্তু আমার কথাই আগে মনে করে, এবং আমি তাকে মরে গেলেও তাকে চেষ্টা করি যে ভাই লোকটার বিশ্বাসটা রাখার, এবং বিশ্বাস করবে নিশ্চয়ই, বা বিশ্বাস করবে কিনা আমি জানি না। আজকে সৌরভ আছে, সৌরভকে বলতে বলবো যদি শুনতে পায়। সৌরভ আজকে আমাকে, সৌরভ এক্ষুনি যে পার্টিটাকে ডিল করলো, সৌরভ কিছুই করেনি, একটা মাত্র কোরালডো ইনস্টল করেছে এবং তার থেকে আমরা 400 টাকা সার্ভিস চার্জ নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো তার অনলাইনে বসেই তাকে আমরা কোরালডোটা ইনস্টল করে দিলাম, এসআরবি ইনস্টল করে দিয়েছি, আগের বারে 800 টাকা নিয়েছি। তো দেখো তোমরা এসআরবি পেয়েছো ফ্রিতে, কিন্তু আমরা সেই এসআরবিটাই বিক্রি করছি 800 টাকাতে। ঠিক আছে, কাউকে 500 টাকাতে, যাকে যে যেরকম কাস্টমার আমরা দেখে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড করে দিয়েছি এখন, যে এসআরবি 500 টাকা লাগবে, আর যদি সফটওয়্যার নেয় 800 টাকা লাগবে। তাহলে দেখো আজকে তোমরা কিন্তু ফ্রিতে পেয়েছো সেই সফটওয়্যার, আবার সেই সফটওয়্যার নিয়েই আমরা কাজ করছি। কিন্তু তোমার কাছেও সফটওয়্যার আছে, কিন্তু আমার কাছেও সফটওয়্যার আছে, কিন্তু আমি বিক্রি করতে পারছি, তুমি বিক্রি করতে পারছো না। তার মানে কি, তুমি সেই সেলস প্রসেস জানো না, তুমি সেই প্রোডাক্ট। তাহলে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমাদের প্রত্যেকের কাছে এসআরবি আছে তো, তোমাদেরকে দিয়েছি তো ফ্রিতে, আবার সেই এসআরবিকেই কিন্তু আমি বিক্রি করছি 800 টাকায়, শুধু এসআরবিটা বিক্রি করছি 800 টাকায়। আজকে এক্ষুনি একটা কোরালডো দিলাম 400 টাকায়, অথচ তোমাদেরকে কিন্তু ফ্রি দিয়েছি। কি তোমরা তার সবাই সেই গুরুত্বটা বোঝেনি, কিন্তু আমি তাহলে ভাবো ওই প্রোডাক্টকে নিয়ে আমি আবার অন্যভাবে কাজ করছি। তাহলে এটা শুধুমাত্র কিন্তু আমার মার্কেটিং স্কিল আর মার্কেটিং স্ট্র্যাটেজি। তো তোমাদের আবারও বলছি, এখানে কিন্তু প্রোডাক্টের থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি আর স্কিলটা ব্রেন গেম বিশাল। সেই কারণে তোমাদের বলেছিলাম যে দেখো ফেসবুক মার্কেটিং 90% থিওরিটিক্যাল, 10% প্র্যাকটিক্যাল। ওই 10%-এর জন্য 90%-এর মাথা শেষ। ওই মাথা যদি লাগাতে পারো তবেই কিন্তু তোমার কাজ হবে। তো এনিওয়ে, নেক্সট চলে যাচ্ছি ইনসাইটস অফ অ্যাড রিপোর্ট। তো যেটা বললাম ওই সামারিটাকে অ্যানালাইসিস এখানে করব। তারপরে আসছি এখানে অ্যাড মার্কেটিং কিছু টিপস আছে, এগুলো আমরা কিছু এখানে বলার বিষয় আছে, সেগুলো বলবো। 30-এ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, 31-এ এসে আছে এখানে যে পেমেন্ট নোটিফিকেশন। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখিয়েছি যে ফেসবুকে আমরা নোটিফিকেশনগুলো কী করে অ্যাড করতে হয়, মানে নোটিফিকেশনগুলো অ্যাক্টিভ করতে হয়। মানে আমি যখন কোনো পেমেন্ট করব ফেসবুককে, ফেসবুক যখন আমার কোনো প্রবলেম হবে বা ফেসবুকে কোনো যখন ভালো সাকসেস হবে, এভরিথিং যেন ফেসবুক আমাকে নোটিফিকেশন দেয়। তো বাই ডিফল্ট কিছু অ্যাক্টিভ থাকে, কিছু অ্যাক্টিভ থাকে না, সেগুলো কী করে করবো সেগুলো আমরা এখানে, যে সব কিছুর জন্য ফেসবুক নোটিফিকেশন আমাকে দেয়। তারপর হচ্ছে অ্যাড রিপোর্টিং। এটা একটা বিরাট বড় ভাস্ট চ্যাপ্টার এই অ্যাড রিপোর্টিং। আমি জাস্ট ছোটো করে বলে বেরিয়ে যাচ্ছি, কারণ সময় অনেক হয়ে গেছে, 10:40 হয়ে গেছে, 30 নম্বর পেজে আছি, এখনও 20টা পেজ আছে। আমি ছোটো করে বলে বেরিয়ে যাচ্ছি। এই অ্যাড রিপোর্টিং হচ্ছে মেন, ঠিক আছে? তো মেন মানে একদম মেন, মানে এই অ্যাড রিপোর্টিং যেদিন অ্যানালিসিস করতে পারবো সেদিন আমরা বুঝে যাব কীভাবে অ্যাড আমার কতটা কস্ট এফেক্টিভ। এখানে কিছু ম্যাট্রিক্স আছে, অ্যামাউন্ট স্পেন্ড, রিচ, পোস্ট এনগেজমেন্ট, কস্ট পার রিচ, ফ্রিকোয়েন্সি, ইমপ্রেশন, সিপিএম, সিপিআর, সিপিসি, এগুলো কি আমরা জানবো। আর এগুলো যেদিন জানবো সেদিন মোটামুটি অ্যাড ক্যাম্পেনিং বা অ্যাড রিপোর্ট অ্যানালিসিস বুঝবো। ওকে, খুব বড় ভাস্ট চ্যাপ্টার, আমি আর যাচ্ছি না ডিটেলসে, তো পরে আসবো এগুলো। তারপর হচ্ছে অ্যাড অফার। অফার নিয়ে আলোচনা করবো, যে অফার বলেছি না, যে যখনই কোনো অ্যাড দেবো অফার থাকবে, অফারের আবার অত ভাগ, ঠিক আছে? সেই অফার নিয়ে আমরা আলোচনা করবো। অফার খুব ইম্পর্টেন্ট জিনিস, অফার বা গিফট যেগুলোকে আমরা বলি, সেই অফার আমরা দেখব। নেক্সট আসছি ফেসবুক অ্যাড স্ট্রাকচার, যেটা আগে বলেছিলাম সেটাকে আবার এখানে অন্যভাবে আলোচনা করব। ওকে, দিয়ে এখানে অ্যাড ফরম্যাট যেটা বলেছিলাম সেই অ্যাড ফরম্যাট এগুলো দেখব কীভাবে কী হয়। অ্যাড ক্যাম্পেনিং, রিচ, হ্যাঁ, তারপরে আসছি আমরা রিচের পর, এখানে রিচের বিভিন্ন সেটিংসগুলো আছে, অডিয়েন্স টার্গেটিং, ডিটেল টার্গেটিং, এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপিং, বেস্ট সিটিএ ডাইরেকশন, যেগুলো বলেছিলাম সেগুলো এখানে আমরা পার্ট বাই পার্ট একদম ডিটেলসে আলোচনা করা আছে, এবং ডিটেলসে আমরা আলোচনা করব। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের কনফিগার পার্ট। যেই আমরা অ্যাডটা দেবো না, অ্যাডগুলো ক্যাম্পেনিং করব, তো সেই ক্যাম্পেনিংগুলো কীভাবে করব সেখানে একদম পার্ট বাই পার্ট দেখানো আছে। ঠিক আছে, ক্যারাউজেল কী করে করবো, ক্যারাউজেলের কি রুলস, এই যে পরপর সেটিংসগুলো যেমন যায় সেইগুলো আমরা এখানে দেখব কী করে করা হয়। তারপর হচ্ছে কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স কাকে বলে, কী জিনিস, অ্যাড অন ট্রাফিক অ্যাড, অ্যাড অন ভিডিও অ্যাড, অ্যাড অন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, অ্যাড অন পোস্ট এনগেজমেন্ট অ্যাড, রিমার্কেটিং অ্যাড, ফেসবুক এবি টেস্টিং, ফেসবুক অ্যানালিটিক্স, ফেসবুক পলিসি। তারপর হচ্ছে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে হাউ টু হ্যান্ডেল অ্যাডমিন প্যানেল। তো যখন আমাদের কাস্টমার আমাদের মেসেজ করে, তো সেই মেসেজ প্যানেলটা কীভাবে হ্যান্ডেল করতে হয় এখানে এসে দেখব।
তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ নিয়ে আমরা ডিসকাশন করব। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমাদের পেমেন্ট গেটওয়ে, যে কী করে কাস্টমারের থেকে আমরা টাকাটা আমাদের এন্ডে আসবে তার সিস্টেমগুলো আমরা আলোচনা করব। তারপরে আর লাস্ট আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যদি আমাদের নিজেদের ব্যবসার সঙ্গে সঙ্গে যদি আমরা ফেসবুক অ্যাড এজেন্সি স্টার্ট করতে পারি সেটা কীভাবে করা যায় সেটাও আমরা এখানে আলোচনা করব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে কেস স্টাডি অ্যান্ড কোশ্চেন অ্যান্সার সেশন। তো ক্লাস নাম্বার 11, তো মোটামুটি প্লাস এই 51টা ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি পুরো ফেসবুক মার্কেটিংটাকে তুলে ধরার। এরপরেও আরও অনেক কিছু আছে, বাট এটা হচ্ছে একদম বেসিক লেভেল। এই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হবে আর যে জিনিসগুলো আছে সেগুলো ভেবে লাভ নেই। বাট এই জায়গাটা যেদিন ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি ফেসবুকের অনেকটা জায়গা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের ইনকাম স্টার্ট হয়ে যাবে। এবং এইটুকু দিয়েই আমি কিন্তু আমার ইনকাম জেনারেশন করছি এবং ইনকাম মোটামুটি যেটা 25 থেকে 30 হাজার টাকা মোটামুটি বাড়িতে বসেই তোমরাও আরামসে করতে পারবে। কিন্তু আবারও বললাম যে তোমার কাছেও কিন্তু এসআরবি আছে আর আমার কাছেও এসআরবি আছে, আর আমি কিন্তু এসআরবিটা তোমাদের ফ্রি দিয়েছিলাম, আবার কিন্তু বিক্রি করছি। এই যে বললাম যে দিমাগ কা গেম আর সেলস টেকনিক আর হচ্ছে এই যে ব্যাপারটা কী করে কাস্টমার কাছে পৌঁছবো, এটাই হচ্ছে মেন। আমার কাছে কিন্তু এখনও ব্রডব্যান্ড নেই, আমি এখনও ব্রডব্যান্ড কানেকশান নিতে পারিনি, বাট প্রসেস চলছে নেব। বাট এনিওয়ে আমি কিন্তু উইথাউট ব্রডব্যান্ড আমি একটা জিও ওয়াইফাই দিয়ে আমি কিন্তু এখনও পর্যন্ত 4 মাসে বিজনেসটাকে একটা জায়গায় মোটামুটি নিয়ে গেছি, ঠিক আছে? তো এরকম নয় যে প্রতিবন্ধকতা মানে কেউ কাউকে যদি আমি বলি বা তোমরা যদি কোনোদিন আমার এসে সেট আপটা দেখো তো দেখবে কিছুই নেই, দুটো কম্পিউটার আর ইন্টারনেট আর আমার মাথার গেম দিয়ে আজকে আমি কোথায় কাজটা করছি, শুধুমাত্র স্কিলটাকে দিয়েই আর ফেসবুকটাকে ইউজ করে আমি আজকে কিভাবে আমার বিজনেসটাকে এগিয়ে নিয়ে চলেছি। তো সেই জায়গাটাকে তোমরা যদি নিজেদের আমি আশা করি তোমাদের যে স্কিল দেখেছি বা তোমাদের যে ব্যাকগ্রাউন্ড দেখি আমার থেকে 1000 গুণে ভালো, 1000 গুণে ভালো, তাহলে তোমরা কেন পিছিয়ে থাকবে? তো তোমরা আমার থেকে 1000 গুণে বিজনেসে এগিয়ে যাবে আমি এটা আশা করি। বাট তার আগে তোমাদেরকে ফেসবুক মার্কেটিংটাকে একদম মানে একদম মজার ছলে একদম ভালোবেসে জিনিসটাকে নিতে হবে, তবে কিন্তু তোমরাও অনেক দূর এগোতে পারবে এবং আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে লড়াই করার রোজগারের জায়গাটা কোনোভাবে ব্লক হবে না। পার ডে 1000 টাকা, পার মান্থ 30,000 টাকাটা কোনো ফ্যাক্টর না, এটুকু আমার বিশ্বাস এবং আমি সেই বিশ্বাসে এগিয়ে চলেছি এবং কাজ করে চলেছি। তো তোমাদেরকেও বলবো যে জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ শিখতে থাকো। আর মোটামুটি 30 দিন পর থেকে মোটামুটি একটা জায়গায় যেদিন থেকে আমি ওই লাইভ ক্যাম্পেনিং তোমাদেরকে নিয়ে করব সেদিন থেকে মোটামুটি অ্যাড ক্যাম্পেনিং এবং ফেসবুক কি লাইভ কি বুঝতে পারবে। সেইটুকু পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, সেইটুকু পর্যন্ত ধৈর্য ধরে ক্লাস করতে হবে, তাহলে আশা করি ফেসবুক মার্কেটিংয়ে তোমরা লাইফ টাইম যে বেনিফিট পাবেই পাবে। এখানে তাড়াহুড়ো করলে হবে না, এখানে ফ্রি মাইন্ডে তোমাকে শিখতে হবে, ফ্রি মাইন্ডে একদম, ঠিক আছে না? তাহলে আশা করছি তোমাদের যা মানে তোমার অ্যাসেট আছে সেই অ্যাসেটটাকে কাজে লাগিয়েই আগামী দিনে তোমাদের বিরাট করে নতুন কিছু করার দরকার নেই, যেটা আছে সেটাকেই প্রমোট করো, ঠিক আছে? ধীরে ধীরে সেটাকে আপডেট করো। যে ফেসবুক মার্কেটিং শিখেছি মানে নতুন কিছু হবে না, কিচ্ছু না, যা আছে ওটাই, শুধুমাত্র একটা তোমার ফেসবুক পেজ ক্রিয়েট হবে আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে, ব্যাস এইটুকু তোমার হাতিয়ার, আর কিচ্ছু লাগবে না, যেটুকু পুরো ভার্চুয়ালি, তার জন্য আলাদা কোনো কস্ট কোনো পে করতে হবে না। যেটুকু করবে পুরোটাই মাথার খেলা আর পুরোটাই প্রেজেন্টেশনটাই মেন। সেই প্রেজেন্টেশনটা তোমাদেরকে শিখতে হবে, যে আমি গাইডলাইনগুলো দেবো সেই গাইডলাইন মেনেই তোমাদের করতে হবে। ওকে, তো আজকে মোটামুটি 51টা ক্লাসের মাধ্যমে কীভাবে আমাদের ফেসবুক কোর্সটা হবে তোমাদের গাইড করলাম।